এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। সোহাগের ফোন থেকে কল করলেন মুহিতের নম্বরে। পরপর দুবার ডায়াল করেও ব্যর্থ হলেন মিসেস তারিন। ভাবলেন হয়তো ব্যস্ত আছে। এরপর নাফিস মাহমুদের নম্বর ডায়াল করলেন, ফোন তুললেন না তিনি। চিন্তিত হয়ে বাসার ল্যান্ডলাইনে ফোন দিলেন। সমানে রিং বেজে যাচ্ছে, তনুজা ফোন তুলছেন না। নিজের মেয়ের কপাল কি তবে খারাপ হলো এতটা? তার মেয়েটা কিভাবে নিজেকে গুছাবে? স্বর্গ তো জানে মুহিত তার হবু বর, এই দাগ কিভাবে যাবে স্বর্গের মন থেকে? তনুজার কান্না যেন আর বাত মানছে না। টেলিফোনের কর্কশ রিং আবার বেজে উঠল। নিজেকে স্বাভাবিক করে ফোন কানে তুললেন তনুজা। ভারী স্বরে হ্যালো বলতেই ওপাশ থেকে তারিনের উৎকণ্ঠা মিশ্রিত আওয়াজ পাওয়া গেল। তোমরা কেউ ফোন ধরছো না কেন তনুজা? তনুজা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে আমতামতা করতে লাগলেন। এরপর বললেন, রান্না করছিলাম আপা। মিসেস তারিন সকল কুশলাদি বিনিময় করার পর জানালেন, নামিরার ছেলে বেবি হয়েছে তনুজা। আর বললেন মুহিত এলে যেন তাকে কল করে। আচ্ছা আপা, বলবো। আল্লাহ হাফেজ। তনুজা ফোন কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। কিভাবে বাঁচবে তারিন নিজের অন্ধকার যষ্টিটাকেও যদি হারিয়ে ফেলেন? কিভাবে বাঁচবে তারিন নিজের অন্ধের যষ্টিটাকেও যদি হারিয়ে ফেলেন? সুখ কোনোভাবে তার মাকে শান্ত করে বিছানায় শুয়ে দিল। দ্বিতীয়বারের মতো অভিযান চলছে কালো পাহাড় নামক স্থানটিতে। মেজর আদ্রিয়ান সিলেট ক্যাম্পের মেজর তুষার জাওয়াত দাঁড়িয়ে আছে স্পেশাল ফোর্সের দুটো মাল্টিপারপাস ক্যানাইন্স কুকুর অ্যালেক্স আর জাস্টিনকে নিয়ে। মোহিতের ব্যবহার করা কাপড় শুকিয়ে তাদের দৌড়াতে দেওয়া হলো। কুকুর দুটো ধরে পাহাড়ের পাশে খালটিতে চলে গেল। সেখানে গিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো উপরের দিকে তাকিয়ে। মেজর আদ্রিয়ান কুকুরটির দৃষ্টি বরাবর দৃষ্টি তাক করে একটি বড় গাছ দেখতে পেল। কুকুর দুটো পাহাড় বেয়ে গাছের দিকে চলে যেতে চাচ্ছে। মেজর তুষার অ্যালেক্সকে নিয়ে সেই গাছের কাছে গেলে কুকুর বারবার গাছে ওঠার জন্য গাছ খামছে চলছে। দুজন সোলজারের মধ্যে থেকে একজন সোলজার গাছে উঠে গেল। সেখানে কি আছে জিজ্ঞেস করলো আদ্রিয়ান। সোলজার জবাব দিল। এবারও খালি হাতে ফিরলেন দুই মেজর। তারা শার্টের টুকরো এনে একটি জিপার ব্যাগে রাখতে রাখতে নাফিস মাহমুদের উদ্দেশ্যে বললেন, স্যার, মেজর মোহিত কমপক্ষে 200 মিটার উপর থেকে পড়েছে। আমরা ওখানে তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাইনি। পাশের যে খালটা আছে সেটা প্রচুর খরস্রোতা। আমার মন বলছে মেজর প্রথমে গাছের উপর পড়েছে, সেখানে বাড়ি খেয়ে খালটিতে পড়েছে। গাছের উপর পড়ার কারণে তার শার্টের হাতার কিছু টুকরো কাপড় আর রক্ত গাছের ডালে পাওয়া গেছে। আর খালটিতে পড়ে থাকলেও তাকে খুঁজে পাওয়া দুষ্কর, কারণ পানির স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেছে। মেজর আদ্রিয়ানের সকল বক্তব্য শুনে মাথার ক্যাপ খুলে বগলে রাখলেন নাফিস মাহমুদ। মনে তার একটাই চিন্তা, তার মেয়েটাও তার বোনের মতো সারা জীবন নিজেকে অপয়া দোষী সাব্যস্ত করে বেঁচে থাকবে। আবার সেই একই অতীতের পুনরাবৃত্তি। কোন পাপের শাস্তি এটা? দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জমা জল মুছে আর্মি ক্যাম্পে ফিরে এলেন নাফিস মাহমুদ। স্বর্গকে নিয়ে ঢাকায় ফিরে যাবেন। আর সিলেটের আর্মি ক্যান্টনমেন্টের জেনারেলের সাথে কথা বলে মোহিতের ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে আর বিভিন্ন ক্যাম্পের আর্মিদের বলে দিতে তারা যেন মোহিতের খোঁজ পাওয়া মাত্র তাদের জানায়। স্বর্গ কোনোভাবেই মোহিতকে না নিয়ে যাবে না এখান থেকে। তার বিশ্বাস মোহিত এখানেই কোথাও আছে, কিন্তু আর্মিদের গাফিলতির জন্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বর্গের জেদ চূড়ান্ত মাত্রা ছাড়িয়ে গেল। নাফিস মাহমুদ বুঝতে পারলেন মেয়ে মানসিক সমস্যার শিকার হচ্ছে। জোর করে হেলিকপ্টারে তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন তারা। কেটে গিয়েছে 17টা দিন। কোনোভাবেই মোহিতের খবর পাওয়া যায়নি। বিভিন্ন টিভি চ্যানেলে মোহিতের নিখোঁজ সংবাদই যেন প্রধান হেডলাইন। নামিরা তারিন নাফিসের কাছে ফোন করে পাগল হয়ে যাচ্ছে। মোহিত কেন ফোন ধরছে না? নাফিস বুকে পাথর বেঁধে চূড়ান্ত এক মিথ্যে বলে দিলেন তারিনকে। আপা, মোহিতকে হঠাৎই মিশনে যেতে হয়েছে। ও ভালো আছে। তুমি তো জানো আফ্রিকা কেমন দুর্গম জায়গা। ওখানে জঙ্গলে কি আর নেটওয়ার্ক আছে? 6 মাস পরেই ফিরে আসবে। ওখানে আর্মি ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ আছে। মোহিত ভালো আছে। তাকে নামিদার বাবুর কথা বলা হয়েছে। অনেক খুশি হয়েছে মোহিত। ফোন কেটে বিছানায় ছুঁড়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন নাফিস মাহমুদ। একটি ছোট বাচ্চা মেয়ে, যার বয়স 5 কি 6। গায়ের রং তাম্র বর্ণের, কোকড়া চুলগুলো খোপার মতো করে বাঁধা, ছোট ছোট চোখ, বোঝা নাক, পরনে কাজিন পিঙ্ক পোশাক। মেয়েটির নাম ডিকো। সে খুব মনোযোগের সহিত অবচেতন একটি আগন্তুককে দেখে যাচ্ছে। আগন্তুক আজ 15 দিন ধরে তাদের বাড়িতে আছে। আচ্ছা, উনি কখনো ঘুম থেকে উঠে না কেন? বাচ্চা মেয়েটির মনে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লোকটির চেহারা তাদের মতো নয়, অনেক ফর্সা, কি সুন্দর দেখতে, দেবতাদের মতো। আর কত লম্বা। গায়ে ক্ষতের কোনো অভাব নেই, তবুও যেন চেহারায় রাজ্যের মায়া। আচ্ছা, তার গালে থুতনিতে চুল কেন গজিয়েছে? তার বাবা দাদার তো নেই। লোকটিকে তার মা বাবা নদীর পাড় থেকে তুলে এনেছে।
আচ্ছা, লোকটি কি দেবতা উপলাই নাংথ? দেবতা বলেই কি বাবা মা ওনাকে এত যত্ন করে? নির্ঝর আবাসিক, চারপাশে সবুজ গাছ আর ফুলের সমারোহ, সাথে একটি বড় লেক। চারপাশে নারিকেল গাছের চিরল পাতাগুলো হালকা বাতাসে থেকে থেকে দুলে উঠছে। পাখির কিচিরমিচিরে পুরো জায়গাটা অসাধারণ লাগে। এই অমায়িক পরিবেশে থমথমে মুখে দাঁড়িয়ে আছে পিউ আর সৌম্য। পিউয়ের চোখ থেকে গড়িয়ে পড়ছে জল। সে আর কখনো স্বর্গকে মুখ দেখাতে পারবে না। পিউ কান্না থামিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, তোমাকে সব জানানোর পরও মেজর মোহিতকে কেন জানালে না সৌম্য? পিউয়ের এহেন অভিযোগের আঙ্গুল উঠানো দেখে অবাকের চরম সীমায় পৌঁছে গেল সৌম্য। এই মেয়ে এখনো তাকে চিনতে পারেনি। এত বড় অপবাদের আঙ্গুল তুলে ফেললো। তবুও কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে বলল, তোমার কি মনে হয় প্রিয়, মেজর সম্পর্কে এত বড় একটা কথা গোপনে চেপে যাব আমি রেকর্ড সমেত মেজরকে সব বলেছি। উনি আমাকে কি বলেছে জানো? প্রশ্নবিদ্ধ নজরে সৌম্যের পানে চাইল পিউ। সে জানতে চায় কি বলেছে মেজর। মেজর মোহিত বলেছে, এসব কথা যেন আমি কাউকে না বলি। শুধু তাই নয়, ডিপার্টমেন্টকেও জানাতে নিষেধ করেছেন উনি। সকল প্রমাণ একসাথে জোগাড় করেই লড়াই করতে চেয়েছিল। ভাগ্য সহায় না হলে আমাদেরকে কি কিছু করার থাকে পেও? থেকে থেকে সৌম্যের চোখ লালচে বর্ণ ধারণ করেছে। টলটলে অশ্রু জমা হচ্ছে মনিতে। কণ্ঠেও রোধ হয়ে আসছে তার। কিন্তু ছেলে মানুষ চাইলেই কি তখন কাঁদতে পারে? পিউ, তোমার কাছে আমার অনুরোধ, তুমি রিস্ক নিয়ে আর কিছু করতে যেও না। তোমার বাবা তোমাকে জিম্মি করতে 1 মিনিটও সময় নেবে না। প্লিজ এখানে স্টপ, যাও। ফোনের গ্যালারি থেকে নিজেদের আনন্দ ঘন মুহূর্তের ছবি স্ক্রল করে দেখছে স্বর্গ। টুপটুপ করে অশ্রু গড়িয়ে পড়ছে কপল বেয়ে। মোহিত নেই এটা ভাবতেই তার বুকে ব্যথা হচ্ছে। আজকাল কান্না করতে গেলেও কষ্ট হয় অনেক। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। নিজেকে অপয়া মনে হয়। আমার সংস্পর্শে এসে তোমার ক্ষতি হয়ে গেল মোহিত। দুইজনের কত প্ল্যানিং ছিল, এখনো কতটা পথ হাঁটতে বাকি। এইভাবে চলে গেলে আমি কিভাবে বাঁচবো? হঠাৎই চিল্লাচিল্লি শুরু করে দিল স্বর্গ। তুমি ধোঁকাবাজ মোহিত, ইউ চিট, আই উইল নেভার ফরগিভ ইউ। বেডসাইড টেবিলের উপর থাকা ফুলদানি ছুঁড়ে মারল ড্রেসিং টেবিলের আয়নায়। মুহূর্তেই পুরো রুম ঝনঝন শব্দে আলোড়িত হয়ে গেল। বাইরে থেকে তনুজা আর সুখ দরজা কড়া নিয়ে যাচ্ছে, কিন্তু স্বর্গ দরজা খোলে না। মেয়ের এমন দুরবস্থা মা হয়ে সহ্য করতে পারছেন না তনুজা। এমন কঠিন পরিস্থিতিতে কোনোদিন তার পড়তে হবে এটা দিন দুঃস্বপ্নেও ভাবেননি। সুখ দরজার বাইরে থেকে বলে উঠল, প্লিজ আপু শান্ত হয়ে যা, ভাইয়া ঠিক ফিরে আসবে। মাম্মা অসুস্থ হয়ে গেছে, প্লিজ হুঁশে আয়। তনুজা কাঁদতে কাঁদতে স্বর্গকে উদ্দেশ্য করে বলল, মাম্মা, যেখান থেকে পারি মোহিতকে এনে দেব, তবু এমন করিস না বাবা। হঠাৎই শান্ত হলো স্বর্গ। স্বাভাবিক গলায় মাকে উদ্দেশ্য করে বলে উঠল, কিচ্ছু হয়নি মাম্মা, আমি ঠিক আছি, চলে যাও দরজার সামনে থেকে। ট্রাক ড্রাইভার ছেলেটিকে আদ্রিয়ান ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করেছে। ছেলেটিকে তাদের প্রয়োজন। ভয়ে ঘাবড়ে আছে ছেলেটি। একটু স্বাভাবিক হলেই জবানবন্দি নেওয়ার কাজ শুরু হবে। ছেলেটির মা তার ছোট ছোট ভাই বোনকেও ঢাকা এনে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে ছেলেটির স্বাভাবিক জীবনে ফিরে আসা সবার কাছে বেশি ইম্পর্টেন্ট। আর্মি দেখলেই ভয়ে কেঁদে উঠছে ছেলেটি। আর বলছে সে কিছুই জানে না। বিভিন্ন কায়দা করে তাকে ট্রমা থেকে বের করতে হবে। কিভাবে ছেলের মুখ থেকে কথা বের করতে হবে তা মেজর আদ্রিয়ানের খুব ভালো করে জানা আছে। অপেক্ষা শুধু উপযুক্ত সময়ের। জুন মাস শেষ হয়ে জুলাইয়ে পড়েছে। এক লহমায় কেটে গেছে 25টি দিন। অসহায় দরিদ্র পরিবারটি অচেনা লোকটিকে নিয়ে ভীষণ বিপদে পড়েছে। কবে লোকটির জ্ঞান ফিরবে, কবে তার আসল পরিচয় জানা যাবে? প্রতিদিনের মতো সেদিনও তারা খুব সকালে অন্ধকার না কাটতেই দেবতার পূজা দেওয়ার জন্য সুরমা নদীর তীরে গিয়েছিল। নদীর তীরে তারা রহস্যজনক কিছু দেখতে পেয়ে দৌড়ে এগিয়ে যায়। কাজে যেতেই গৃহকর্ত্রী দেখতে পায় একটি যুবক নদীর তীরের কাঠের তরির সাথে আটকে আছে। হয়তো স্রোতে ভেসে এসেছে। পরনের কাপড় ছেঁড়া। প্রথমে তারা ভেবেছিল মৃত কোনো লাশ হয়তো ভেসে এসেছে, কিন্তু নাকের কাছে আঙুল ছোঁয়াতেই কর্তা চমকে ওঠে। এখনো শ্বাস চলছে। স্বামী স্ত্রী দুজনে মিলে টেনে হিঁচড়ে শুকনো পাড়ে তোলার চেষ্টা করে। লোকটির অত্যাধিক উচ্চতা আর ওজনের ভারে দুজনেরই বেগ পোহাতে হয়। যুবকটিকে উল্টে পাল্টে দেখতেই তাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়। বুকে ক্ষত, একটা হাত আর পা ভেঙে ভাঁজ হয়ে আছে। গালের চামড়া ছিঁড়ে গেছে। পিঠে বুকে অসংখ্য জখম। স্বামী স্ত্রী দুজনেই দুজনের মুখ চাওয়াচাওয়ি করে নিজেদের ঘরে নিয়ে যাবার সিদ্ধান্ত গ্রহণ করে। কোনো মতে টেনে হিঁচড়ে বাড়িতে এনে ভেজা পোশাক পাল্টে নিজেদের পোশাক পরাতে চায়, কিন্তু তাদের পোশাক কোনোভাবেই ছেলেটির দেহে ঢোকানো গেল না। যুবকটির গড়ন তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। শুধু একটি লুঙ্গি পরিয়ে কাঁথা দিয়ে শরীর ঢেকে দিয়ে চলে গেল বৈদ্য খুঁজতে।
তাদের কাছে মনে হয় ডাক্তারের ওষুধ থেকে বৈদ্যর জড়িবুটিতে বেশি কাজ হয়, আর ডাক্তারের কাছে নিতে গেলেও ঝামেলা অনেক। এখান থেকে উপজেলা হাসপাতাল অনেক দূর, যানবাহনেরও তেমন ভালো ব্যবস্থা নেই। পাহাড় আর কাঁচা রাস্তার কাদামাটি পার হয়ে তারপর যেতে হবে উপজেলায়। লোকটির এহেন অবস্থায় তাকে নিয়ে উপজেলায় যাওয়াও দুষ্কর। আপাতত সুস্থ হলে পরে ভেবে দেখা যাবে কি হয় না হয়। বৈদ্য এসে লোকটিকে দেখে চিন্তিত হয়ে পড়লেন। ধারালো কিছু দিয়ে তার বুকে আঘাত করা হয়েছে, যা বুক ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। হাত পা এমনভাবে ভেঙেছে, জড়িবুটিতে কাজ হবে কিনা সে জানে না, কিন্তু গালের, বুকের, পিঠের জখম ঠিক করতে পারবে তিনি। অসহায় পরিবারটি তবুও বৈদ্যকে সাময়িক চিকিৎসা চালাতে অনুরোধ জানান। বৈদ্য জড়িবুটি লাগিয়ে চলে গেছে সেই কবেই। লোকটির জ্ঞান তবুও ফিরছে না। পল্লীর আরও জাত গোষ্ঠীকেও এ ব্যাপারে বলা যাচ্ছে না। তারা বলবে অজাতের মানুষ ঘরে কেন জায়গা দিয়েছি, তখন তাদের সমাজ থেকে বিতাড়িত করবে। যতটা গোপনে পারা যায় লোকটিকে সুস্থ করে বিদায় করতে হবে। ছোট মেয়েটা প্রতিদিন আগন্তুক লোকটির দিকে তাকিয়ে থাকে। তার কাছে লোকটিকে দেবতাই মনে হচ্ছে। মানুষ হলে তো ঘুম ভাঙতো এতদিনে। মেয়েটির অনেক প্রশ্ন জমা আছে এই দেবতার কাছে, সাথে নানান স্বপ্ন পূরণের বাহানা। দেবতা জেগে উঠলেই প্রথম 1 বস্তা চাল দিতে বলবে, যাতে তারা প্রতিদিন 3 বেলা পেট ভরে ভাত খেতে পারে। সেজন্য সারাক্ষণ মেয়েটা তার শিওরে বসে থাকে। তুমি এভাবে কাপুরুষের মতো পালিয়ে এসেছো ভাইয়া, তুমি তো ভীতু। তুমি আমাদের সবাইকে কষ্ট দিয়েছো। বাবা আর তোমার সাথে কোনোদিন কথা বলবে না। তুমি দুর্বল, তুমি তো বিবেক কাজে লাগিয়ে কাজ করনি। তুমি নির্বোধ। চলে যাও আমাদের বাড়ির দরজা থেকে, বেরিয়ে যাও। তুমি কাপুরুষ। হঠাৎই আগন্তুক অস্থিরতা শুরু করলো। তার কপাল কুঞ্চিত হলো, ঠোঁট নড়ে উঠল, কিন্তু কিছু বলছে তা বোঝা যাচ্ছে না। হঠাৎই বড় বড় চোখ মেলে চাইল দেবতা সম্বোধন করা লোকটি। বাচ্চা মেয়েটা খুশিতে হাততালি দিতে শুরু করলো। হঠাৎই বাচ্চা মেয়েটা মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে তার বাবা মায়ের উদ্দেশ্যে চিল্লিয়ে বলতে শুরু করলো। লাফাতে লাফাতে হাততালি দিতে দিতে একই কথা বারবার বলছে মেয়েটা। মেয়েটির কথা শুনে তার বাবা মা দৌড়ে আসে। এসে দেখতে পায় লোকটি অবাক নয়নে তাকিয়ে আছে। মেয়েটির বাবা মা এসে তাদের প্রথা অনুযায়ী আগন্তুকের পায়ে লুটিয়ে পড়ে হাত ছোঁয়ায়। আগন্তুক ভরকে যায়, পা সরিয়ে ফেলতে চায়, কিন্তু ব্যথাই পারে না। আগন্তুক হাত ইশারায় লোকটিকে কাছে ডেকে কিছু বলে ওঠে। ঠোঁট নাড়ানো দেখা যাচ্ছে, কিন্তু কথা বোঝা যাচ্ছে না। লোকটি বুঝতে পেরে যায় হয়তো সে কোথায় আছে তা জানতে চাচ্ছে। লোকটি তাদের নিজস্ব ভাষায় কথা বলতে শুরু করলে যুবক বহু কষ্টে শক্তি সঞ্চয় করে তার হাত দিয়ে লোকটির গায়ের জামা টেনে ধরে এবং আবার ঠোঁট নাড়ায়। লোকটি কথা শোনার জন্য ঠোঁটের কাছে কান আনলে যুবক শুধায়, আমি কোথায়? এবার লোকটি বুঝতে পেরে যায় আগন্তুকের কথা। তখন সে বলতে শুরু করে, বাবু, তোহাকে তো আমরা সুরমার কিনেরত পাইতেছি। তোমার কথা ঘায়ে ভরেছিল। তোমার শরীর ক্ষততে ভরা ছিল। লোকটি আরো কিছু বলতে চাইল, কিন্তু হাতের ইশারায় যুবক থামিয়ে দিল। যুবকটি মনে মনে ভাবল সে কোথায় আছে এটা পরে দেখা যাবে, আগে নিজেকে সুস্থ করা দরকার। হাত পায়ের অবস্থা বেগতিক, বুকের ক্ষততে ইনফেকশন হয়ে যেতে পারে। যুবক আর কিছুই ভাবতে পারল না, পেট কুলিয়ে উঠল, বমির উদ্রেক হচ্ছে। অস্থির হয়ে উঠল যুবক। যুবকের অস্থিরতা দেখে দৌড়ে চলে গেল বাড়ির কর্ত্রী। একটু পরেই ফিরে এলো হাতে একটি গ্লাস সমেত মধু আর পাহাড়ি উদ্ভিদের রসের সমন্বয় তৈরি করা পানীয় বাড়িয়ে দিল যুবকের উদ্দেশ্যে। কর্তা লোকটি যুবকটিকে ধরে পিঠের পিছনে 2 বালিশ দিয়ে আধশোয়া করে বসিয়ে দিল। ব্যথায় চোখ মুখ কুচকে এলো তার, কিন্তু মুখে শব্দ করার শক্তি অবশিষ্ট রইল না। বাচ্চা মেয়েটি পানীয়টি খাইতে দিতেই উদ্যত হলো। যুবক এক নিঃশ্বাসে পুরো পানিটুকু খেয়ে ফেলল। অমৃতের মতো স্বাদ ঠেকলো তার কাছে। পানীয়টি পান করার পর সকল অস্বস্তি এক নিমিষে গায়েব হয়ে গেল। শরীরে শক্তি ফিরিয়ে আনতে হলে প্রথম দরকার ভালো খাবার, কিন্তু এদের অবস্থা দেখে মনে হচ্ছে দরিদ্র সীমার নিচে এদের বসবাস। নিজেরাই হয়তো ভালোভাবে খেতে পায় না, তাকে খাওয়াবে কোথা থেকে? একটু পর ছোট মেয়েটি হাতে করে খাবারের একটি প্লেট নিয়ে এলো। খাবারের চেহারা দেখেই যুবকের পেট কুলিয়ে উঠল, কিন্তু বেঁচে থাকতে হলে এটাই তাকে খেতে হবে। উঠে বসতে চাইল সে, শরীরে সাই দিল না। আবারও চেষ্টা করলো, একটু নড়তে সক্ষম হলো। 3 বারের চেষ্টায় বসতে সক্ষম হলো। মনোবল বাড়াতে হবে, এই ব্যথায় ভেঙে পড়লে হবে না। আপন চন্দ্রের চেহারা মনের কোঠায় ভাসতেই চোখের মণিতে জলে টলমল হলো। পলক ফেলে জলগুলোকে লুকিয়ে ফেললো। নিজের হাতে খাবার খেতে চেষ্টা করে ব্যর্থ হলো। ছোট মেয়েটির সহায়তায় পুরো খেতে না পারলেও অল্প খেলো। পেরিয়ে গেছে আরও 1 সপ্তাহ। হাত পা নাড়ানো গেলেও তাতে প্রচুর ব্যথা। জড়িবুটি কি হাড্ডি জোড়া লাগাতে পারে? বুকের ক্ষত ড্রেসিং না করলে ইনফেকশন হবে মাস্ট। এখান থেকে কোনো শহরে যেতে হবে, তার আগে হাঁটার ক্ষমতা অর্জন করতে হবে। বাস ধরে ধরে ভালো হাঁটা যায়, তাই বলি কি 25 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া সম্ভব?
তবুও যেতে হবে। একটা কচ্ছপ যদি খরগোশের সাথে রেসে জিততে পারে তাহলে সে কেন পারবে না? এত এত অর্জিত মেডেল, এক্সারসাইজ, মিশন, প্রতিকূল পরিবেশে যুদ্ধ, ট্রেনিং, তাহলে তো বৃথা হয়ে যাবে সব। উপজাতির লোকটিকে কোনো মতে বুঝিয়ে উদ্ভট পোশাক গায়ে চেপেই কালো একটি চাদরের সহিত সারা শরীর মুখ ঢেকে শক্ত বাঁশে ভর দিয়ে চলতে লাগলো সে। উপজাতি লোকটির নাম মারুং। মারুং যুবকের হাঁটার ভাব ভঙ্গি দেখে বুঝে ফেললেন এই ছেলে কোনো সাধারণ মানুষ নয়। বিশ্রাম নিয়ে 3 ঘন্টা হাঁটার পর তারা একটি গরুর গাড়ি দেখতে পায় সামনে। দুজনের চোখই চকচক হয়ে ওঠে। গাড়িয়ালকে অনুরোধ করে মারুং তাদের উপজেলার রাস্তায় নামিয়ে দিতে। গাড়িয়াল লোকটি পাশের যুবকের শারীরিক অবস্থা বিবেচনা করে রাজি হয়। মুখের হাসি প্রশস্ত হয় মারুংয়ের। চৌকস মেজরকে কেউ অনায়াসে গায়েব করে দিল, এটা কেউ টেরও পেল না। ডিপার্টমেন্ট এটা কিছুতেই মানতে পারছে না। আর্মি হেডকোয়ার্টারে মিটিং বসেছে এই বিষয়ে। অফিসিয়ালভাবে তারা মেজর মোহিতকে মৃত ঘোষণা করে তার প্রাপ্ত জিনিসের প্রতি সম্মান জানিয়ে মেডেল সহ তার পরিবারকে প্রদান করবে। এই জন্য মেজর মোহিতের মাকে প্রয়োজন। আর্মি জেনারেল বক্তব্য দিচ্ছেন এমন সময় ক্যাপ্টেন সৌম্যের ফোনে একটি ফোন এলো। সৌম্য গুরুত্ব না দিয়ে বক্তব্য শুনতে মনোযোগ দিল। আবারও কেঁপে উঠল সৌম্যের ফোন বের করে আননোন নম্বর দেখে ভ্রু কুচকে উঠল সৌম্যের। হলরুম ছেড়ে বাইরে এসে ফোন কানে তুলতেই ওপাশ থেকে ভাঙা ভাঙা গলার গমগমে আওয়াজ এলো, ইটস ইয়োর মেজর স্পিকিং, ক্যাপ্টেন সৌম্য। শরীরের লোম দাঁড়িয়ে গেল সৌম্যের। চোখের কোণে জমা হলো খুশির জল। আর্মি জিপ স্টার্ট দিয়ে দ্রুত ছুটে চলল গন্তব্য অজানা শহর। ধরণীতে সূর্যের তেজ দেখে মনে হচ্ছে যেন হাসরের মাঠে দাঁড়িয়ে আছে সবাই। এত সূর্যের তেজ, রোদের তাপে মাটি শুকিয়ে সাদা রং ধারণ করেছে। পাড়া দিলেই মনে হয় গরম তাওয়া। ক্রিমিনাল ভিজিটিং রুমে বসে আছেন আশরাফ চৌধুরী। মাথার উপর ক্যাচক্যাচ শব্দ তুলে বৈদ্যুতিক পাখা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। শরীর ঠান্ডা হওয়ার বদলে মনে হচ্ছে আরো উত্তপ্ত ছাদের গরম হাওয়া গায়ে মাখিয়ে দিচ্ছে। গায়ের সাদা পাঞ্জাবি ভিজে জবজবে হয়ে গেল নিমিষেই। বহু কষ্টে রাগ সংবরণ করে বসে আছেন। আহিয়ানকে পুলিশ আনতে গেছে। হঠাৎই ঝনঝন শব্দে সম্বিত ফিরে এলো আশরাফ চৌধুরীর। এই কাকে নিয়ে এসেছে পুলিশ? যেই ছেলে দামি ব্র্যান্ডেড পোশাক বাদে অন্য কোনো পোশাক গায়ে জড়ায়নি। তার গায়ে কয়েদির ময়লা পোশাক, চুল দাড়ি রেখে হাল। এসির পাওয়ার কমিয়ে কম্বল মুড়িয়ে ঘুমানো ছেলে এমন গরমে ঘুমায় কিভাবে? গলায় শিকল, হাতে পায়ে বেরি। হঠাৎই পিতৃ হৃদয় বেদনায় মুষড়ে উঠল। যতই পাষাণ হৃদয়ের মানুষ হোক, বাবা তো হয়। ছেলে আজ উন্মাদ হয়ে কয়েদি জীবন গুজরান করছে। সুস্থ হওয়া মাত্রই ফাঁসির হুকুম হবে। কি থেকে কি করে দিল শালা মেজর মোহিত। আশরাফ চৌধুরীকে দেখা মাত্র একদলা থুতু ছুড়ে দিল আহিয়ান। এরপর হঠাৎই উত্তেজিত হয়ে গেল। তীরে মারতে আসলো আশরাফ চৌধুরীকে। দুজন কনস্টেবল কোনো রকমে কবজা করে ফেললো আহিয়ানকে। এরপর খিক খিক করে হেসে উঠল আহিয়ান। আশরাফ চৌধুরীকে উদ্দেশ্য করে বলে উঠল, পাপা, মেজর মোহিত ওয়াসিফ তোমাকে পিষে ফেলবে। পালিয়ে যাও পাপা, আমি তাকে দেখে ফেলেছি। সে আসছে, তোমাকে পিস পিস করে কেটে লবণ ভরে দেবে। বাঁচতে চাইলে পালাও। যেই ছেলের জন্য কিছুক্ষণ আগে মন জমিনে দুঃখ আনা দিয়েছিল, সেই ছেলের এহেন কথায় রাগে বৃতৃষ্ণা এসে গেল আশরাফ চৌধুরীর। কেমন নিমক খারাপ জন্ম দিয়েছে ভাবতেই নিজের প্রতি রাগ হলো। একদিকে অসহনীয় গরম, তার মধ্যে ছেলের বাতুলতা। মাথায় রক্ত ছলকে উঠল তার। মনে মনে শয়তানি হাসলো আশরাফ চৌধুরী। তোর মেজরের কঙ্কালের খোঁজও কেউ পাবে না, হারামজাদা ছেলে। গহীনরণের সমাধি দিয়ে এসেছি ওই 2 টাকার লাফাঙ্গা মেজরকে। মনের ভাবনা মনে রেখে বুকের ব্যথার ভান করে বাইরে বেরিয়ে আসলেন আশরাফ চৌধুরী। দীর্ঘ 7 ঘন্টা জার্নি করে তাহির পুরো উপজেলায় এসে পৌঁছেছে সৌম্য। মেজর মোহিত এখানেই স্থানীয় হেলথ ক্লিনিকে আছেন। মোহিত যখন কল করে সৌম্যকে এখানে আসার কথা বলেছে, সৌম্যের মনে হয়েছে তার 2টো পাখা থাকলে ভালো হতো। উড়ে উড়ে দ্রুত চলে যাওয়া যেত। লোকাল মানুষের কাছে জিজ্ঞাসা করে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে গেল সৌম্য। স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে মোহিতকে পাগলের মতো খুঁজতে লাগলো সে। অবশেষে পেয়ে গেল তার মেজরকে। মনে যেন প্রশান্তির হাওয়া বয়ে গেল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠল সৌম্য। ব্যথায় আর্তনাদ করে উঠল মোহিত। ভয়ে ছেড়ে দিয়ে সৌম্য বলে উঠল, সরি স্যার, সরি, আবেগ সামলাতে পারিনি। ভাঙা কণ্ঠে মোহিত ফ্যাস ফ্যাসে কণ্ঠে বলে উঠল, সুস্থ হয়ে পানিশমেন্ট দেব তোমাকে ক্যাপ্টেন। সৌম্যের চোখের জল কাল বেয়ে গড়িয়ে পড়ল। জি স্যার, আমি সকল প্যানিশমেন্টের জন্য প্রস্তুত। একটু পর ডিউটি ডক্টর এলো। মোহিতকে উদ্দেশ্য করে মাধুর্যহীন কণ্ঠে বলে উঠল, এই রোগীর গার্জিয়ানকে? সৌম্য তড়িঘড়ি করে ডিউটি ডক্টরের কাছে গিয়ে জানালো, আমি। এমন একজন যিনি রোগীর গার্জিয়ান একজন আর্মি অফিসার? কণ্ঠ নরম হয়ে এলো ডিউটি অফিসারের। সৌম্য তার ভাবাবেগ বুঝতে পেরে আগ বাড়িয়ে বলে উঠল, নো কোশ্চেন প্লিজ, ইটস আওয়ার সিক্রেট ম্যাটার।
ডক্টর ঢোক গেলে মোহিতের দিকে অনুসন্ধিৎসু দৃষ্টি দিয়ে সৌম্যের দিকে তাকিয়ে বলল, দেখুন, ওনার পা হাত দুটোই মারাত্মকভাবে ভেঙে গেছে। আমি জানি না উনি কীভাবে এতদিন এগুলো নিয়ে বসেছিল। দ্রুত বড় হাসপাতালে একটা ওনাকে অ্যাডমিট করতে হবে। আর বুকে একটা ক্ষত দেখা যাচ্ছে। বুকের ক্ষতটা গভীর। আমাদের এখানে এসবের চিকিৎসা নেই, বুঝতেই পারছেন। বলে হাত কসলালো ডিউটি ডক্টর। যা বোঝার সৌম্য বুঝে গেল। ডিউটি ডক্টরকে থামিয়ে দিয়ে মোহিতের কাছে আসলো। স্যার আমাদের যেতে হবে, আপনি কি যেতে পারবেন আমার সাথে? না পারলেও আমাকে যেতে হবে সৌম্য। একজনের কাছে আমি খুব অপরাধী হয়ে গেছি। সে অপরাধ মার্জনা না করলে আমি শান্তি পাব না। যত দ্রুত তার কাছে যাব তত দ্রুত ক্ষমা পাব। তোমাকে যেটা আনতে বলেছিলাম এনেছো? জি স্যার। বলেই গাড়ির বক্স থেকে একটা ব্যাগ নিয়ে আসলো সৌম্য। মোহিতের হাতে দিয়ে বলল, নিন স্যার। মোহিত মারুং আর সৌম্যকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্র থেকে বেরিয়ে জিপের কাছে আসলো। মোহিত মারুংকে উদ্দেশ্য করে বলল, আপনারা আমার জন্য যা করেছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নেই আমার। আমি মন উজাড় করে কিছু দিতে চাই আপনাকে। মারুংয়ের হাত টেনে হাতে থাকা ব্যাগটি মারুংয়ের হাতে দিল মোহিত। মারুং প্রশ্নবিদ্ধ নয়নে চাইল মোহিতের পানে। মারুংয়ের চোখের ভাষা মুহূর্তেই বুঝে গেল মোহিত। মৃদু হাসল মোহিত। এখানে 5 লাখ টাকা আছে। আপনি জীবিকা নির্বাহের জন্য কিছু করে টাকাটা ব্যয় করলে মনে শান্তি পাবো আমি। আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু অতি শীঘ্রই আমি আবার ফিরে আসব। ডিকোকে আমার তরফ থেকে ভালোবাসা জানাবেন। ডিকোর প্রতি আমার কিছু কর্তব্য আছে। সুস্থ হয়ে এসে আমি অবশ্যই সেগুলো পালন করব। আপনি নিজেও জানেন না আপনি কাকে বাঁচিয়েছেন। এর প্রতিদান না দিয়ে কিভাবে যাব বলুন? মারুংয়ের চোখে জল এসে গেল। সে এটা বুঝে গেছে লোকটি বড় কোনো সাহেব। মারুং সেভাবে কিছুই করতে পারেনি তার জন্য। যতটুকু করেছে তার বিনিময়ে দেবতা তার জন্য এত বড় পুরস্কার রেখেছে সে ভাবতেই পারেনি। কাঁদতে কাঁদতে মারুং মোহিতকে হাত জোর করে ধন্যবাদ জানালো। সৌম্যের কাছ থেকে আরো কিছু খুচরো টাকা নিয়ে মারুংয়ের হাতে দিয়ে বলল, আপনার মেয়ে ফল খেতে আর নতুন জামা পরতে ভালোবাসে। মারুংয়ের মুখে হাসি ফুটে উঠল। মারুংকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সৌম্যের সহযোগিতায় জিপে উঠে বসলো মোহিত। সহসায় জিপ স্টার্ট দিয়ে বাতাসের গতিতে চালাতে লাগলো সৌম্য। যতদূর তাদের দেখা গেল মারুং ততক্ষণ তাকিয়ে তাদের দেখলো। গাড়ি চলছে আপন মনে। সৌম্য কোনোভাবেই নিজের ভেতরের কৌতূহল দমিয়ে রাখতে পারছে না। মেজর চোখ বন্ধ করে আছে বলে কিছু জিজ্ঞেস করতেও পারছে না। মোহিতের কণ্ঠে নীরবতা ভাঙল। চোখ বুঝেই মোহিত সৌম্যকে বলে উঠল, তুমি যে এখানে এসেছো কেউ জানে? সৌম্য গলা খাকারি দিয়ে বলল, না স্যার, আপনার কথা মতো শুধু নাফিস স্যারকে বলে জিপ নিয়ে এসেছি। তোমাকে অনেক দায়িত্ব পালন করতে হবে এখন থেকে ক্যাপ্টেন। জি স্যার, আমি যে কোনো দায়িত্বে পালনে প্রস্তুত। আপনি আমাকে আলাদিনের জিন ভাবতে পারেন। সৌম্যের এমন ডেডিকেশনের জন্যই মোহিত তাকে এত পছন্দ করে। আমার বউকে তোমার নম্বর থেকে কল করো। নিমিষে করা ব্রেক কষল সৌম্য। ঝাঁকি খেয়ে ব্যথায় আউচ করে উঠল মোহিত। বউ মানে? না হলে ব্রেক কষার জন্য পানিশমেন্ট পাবে ক্যাপ্টেন। স্যার যা খুশি দিন, আগে সব খুলে বলুন। আমি তোমার ম্যাডামকে বিয়ে করে ফেলেছি গোপনে। অবাক নয়নে প্রশ্ন করল সৌম্য। কেন স্যার? আমি যতদূর জানি আপনাদের দুই পরিবারই রাজি ছিল। সৌম্যকে এতটা অবাক হতে দেখে স্মিত প্রাণহীন হাসল মোহিত। এরপর বলতে শুরু করলো, ছিল সৌম্য, কিন্তু একই ছাদের নিচে একই বাড়িতে আগুন আর মোম একসাথে থাকতে পারে? তোমার ম্যাডাম ভালোবাসার দাবি নিয়ে তখন আমার কাছে ছুটে আসতো। তাকে বারবার ফিরিয়ে দিতে আমার অনেক কষ্ট হতো, আবার পাপবোধও হতো। আর তোমার ম্যাডামের অভিমানের পাল্লা ভারী হতো। মেয়েটা বড্ড অবুঝ সৌম্য। মা অস্ট্রেলিয়া গিয়েছে তুমি জানো? যাবার আগে মা আমাকে কি বলে গিয়েছে জানো? না স্যার, জানি না। সৌম্যের সাবলীল উত্তর। গাড়ি স্টার্ট দাও বলছি। সৌম্য গাড়ি স্টার্ট দিল। গাড়ি রানিং হতেই মোহিত বলতে লাগলো, মা আমাকে অনুরোধ করে বলেছে ওনাকে যেন একা ফিরিয়ে না আনা হয়। উনি তার মেয়ে নাতি জামাই সবাইকে নিয়ে ফিরতে চায়। পাপা কেন ওদের দূরে পাঠিয়েছিল আমার নতিজা দেখেই বুঝতে পারছো। জি স্যার। আমি চেয়েছিলাম আশরাফ চৌধুরীর সকল প্রমাণ জোগাড় করে আইনের আশ্রয় নিতে, কিন্তু এর পরের ঘটনা তুমি জানো। বিষয়টা অতটা সহজ নয়।
আরও কতদিন অপেক্ষা করতে হবে তাও জানি না। ঘরে আগুন সুন্দরী প্রেমিকা রেখে কোনো পুরুষ সাধু থাকতে পারবে ক্যাপ্টেন? না স্যার, পারবে না। এই জন্যই বিয়ে করেছি আমরা, যাতে কোনো পাপবোধ না হয় আর অপেক্ষার প্রহর গুনতে না হয়। কিন্তু বিয়ে করেও কোনো ফায়দা হলো না। তোমার ম্যাডাম মারাত্মক কষ্টটাই পেল আমার থেকে। দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ির সিটে হেলান দিল মোহিত। কিছুক্ষণ মনও থেকে আবার বলতে শুরু করলো। আমার সিলেট আসার খবর কে ওনাকে দিয়েছে জানো? কেন স্যার? গেটকিপার খলিল। খলিলের নাম শুনে কপালের চামড়ায় চিন্তার ভাঁজ পড়ল সৌম্যের। সৌম্যকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে মোহিত আবার বলে উঠল, পাপাকে আর মকিতকে যেদিন হত্যা করা হয় সেদিন ও খলিল সাথে ছিল। খলিলই মকিতের শ্বাসরোধ করেছিল। চোখের কোণে জমা জল আঙ্গুল দিয়ে মুছে মোহিত আফসোসের সুরে বলল, সবচেয়ে কষ্টের বিষয় কি জানো সৌম্য? এই খলিলকে চিহ্নিত করতে আমার 6 বছর লেগে গেল। যেদিন আমি সিলেট আসি, কোয়ার্টারের গেট ক্রস করতেই লুকিং গ্লাসে আমি ওর ক্রূরতা মিশ্রিত হাসি দেখেই সব বুঝে গেছিলাম। এখন কি করতে চাচ্ছেন স্যার? সবগুলোকে কেটে লবণ মরিচ লাগাবো। আইন আমার দেখা শেষ, এবার তুমি আমার আইন দেখবে সৌম্য। মোহিতের আগ্নেয়গিরির মতো লালচে চোখ দেখে ভয়ে কেঁপে উঠল সৌম্য। এখন কোথায় যাব স্যার? গলার সমস্ত আওয়াজ দিয়ে মোহিত বলে উঠল, ঢাকা ক্যান্টনমেন্ট সৌম্য। মোহিতের তেজে লোমকূপ পর্যন্ত ফুলে উঠল সৌম্যের। দ্রুত গাড়ি হাঁকালো ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। বিছানায় মৃতের ন্যায় পড়ে আছে স্বর্গ। এই দুনিয়া সম্পর্কে তার কোনো ধ্যান জ্ঞান নেই। নিজের জীবনের হিসেব কিছুই মিলছে না যেন তার। কি থেকে কি হয়ে গেল নিমিষেই। মোহিতের সকল স্মৃতি তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে। মাঝে মাঝে সিলিংয়ের ফ্যান স্বর্গকে খুব টানছে, কিন্তু তার মতো একজন ডাক্তারের শোভা পায় না, যার দায়িত্ব একজন মানুষের জীবন বাঁচানো। সে কিভাবে নিজের জীবনই নিয়ে নেবে? হঠাৎই রুমে তনুজা আর সুখ প্রবেশ করলো। তারাও নেতিয়ে পড়েছে এই কয়দিনে। সুখ যেভাবে ছুটি কাটাচ্ছে, মেজর জেনারেলের ছেলে না হলে তাকে এতদিন মিলিটারি একাডেমি থেকে বহিষ্কার করা হতো। পরিবারের মানুষের পাশে থাকতে হবে, পরে পড়াশোনা, এটা ভেবেই সুখ চায়নি আর। বোনকে সান্ত্বনা দিতে সুখ অনেক কিছু বোঝালো। কদিনেই স্বর্গের চোখে নিচে কালি পড়ে গেছে। চেহারার জুলুস মলিনতায় চাপা পড়ে আছে। মেয়ের এহেন অবস্থা কি কোনো মা সহ্য করতে পারে? তনুজা করে যাচ্ছে। পরীর বাচ্চার মতো মেয়ে তার কেমন জীর্ণ শীর্ণ হয়ে আছে। মেয়েকে খাবার খাওয়ার জন্য অনেকক্ষণ চাপাচাপি করলেন। লাভের ফল শূন্য। মা হয়ে তিনিও মুখে খাবার তুলতে পারছেন না। স্বর্গকে আরও কিছু কথা বলে কান্না মুছতে মুছতে বেরিয়ে গেলেন তনুজা। মায়ের পিছে পিছে সুখ বেরিয়ে দরজা ফিরিয়ে দিয়ে স্বর্গকে একা থাকতে দিয়ে চলে গেল। হঠাৎই স্বর্গের ফোন ভাইব্রেশন হলো। কে ফোন করেছে দেখার প্রয়োজন মনে করল না সে। যেখানেই নিজের প্রাণেশ্বরই তাকে আর কোনোদিন ফোন করবে না, সেখানে অন্যের ফোন ধরে সান্ত্বনা বাণী শোনার কোনো ইচ্ছে নেই স্বর্গের। দ্বিতীয়বারও ফোন আসলো, তাকিয়েও দেখল না স্বর্গ। তৃতীয়বারের কলের আগে বিবেকবোধ হারিয়ে ফেলল। ভাবলো ফোন ধরেই জন্মের গালি দিবে। ফোনে ক্যাপ্টেন সৌম্যের নম্বর দেখে রাগ পানি করে ফেলল স্বর্গ। ভ্রুকুচকে ফোন রিসিভ করে নরম ভেজা কণ্ঠে বলে উঠল, হ্যালো। ওপাশ থেকে কোনো সাড়া আসলো না। আবার হ্যালো বলতেই ওপাশ থেকে আওয়াজ এলো, আমার হাতের স্লিংটা তুমি লাগিয়ে দাও না বউ। কেঁপে উঠল স্বর্গ। বেহায়া নেত্র চাপিয়ে বর্ষণ শুরু হলো। শ্বাস যেন বন্ধ হয়ে আসছে, শরীর থরথর করে কাঁপছে। ফোন কেটে চোখের জল মুছে তড়িঘড়ি করে নিজের এপ্রন খুঁজে বের করে গায়ে জড়ালো স্বর্গ। তনুজাকে চিল্লিয়ে ডেকে উঠল, মাম্মা মাম্মা। মেয়ের ডাকে অন্তর শুকিয়ে এলো তনুজার। আবার নতুন কোন তাণ্ডব আসতে চলেছে। সুখকে নিয়ে দৌড়ে ড্রয়িং রুমে এলেন তনুজা। মেয়ের কান্না দেখে আরো ভয় পেয়ে গেলেন তিনি। স্বর্গ কান্নার চোটে কথাই বলতে পারছে না, তবুও ভাঙা ভাঙা শব্দে বলে উঠল, মোহিতের পছন্দের ইলিশ পোলাও করে সুখকে দিয়ে সিএমএইচে পাঠিয়ে দিও। আমি যাচ্ছি ওখানে। মোহিত আমার কাছে চিকিৎসার আবদার করেছে। দেয়ালে থাকা এসিটা এই তীব্র তাপদাহের মধ্যেও ফুরফুরে ঠান্ডা হাওয়া দিয়ে যাচ্ছে, যার কারণে বাইরের আগ্নেয়গিরির লাভার মতো উত্তাপ গায়ে লাগছে না। জানালার দামি ভারী পর্দাগুলো মাঝে মাঝে বাতাসে দুলে উঠছে। চারপাশে ফিনাইলের উটকো গন্ধ ভেসে বেড়াচ্ছে পুরো কেবিন জুড়ে। সকল পরীক্ষা নিরীক্ষার পর স্ট্রেচারে করে এনে মোহিতকে কেবিনে শিফট করা হলো। চাইলেই মোহিত বাসায় যেতে পারবে, কিন্তু মোহিতই যেতে চাচ্ছে না। একজন নার্স সহ একজন অ্যাসিস্ট্যান্ট ডক্টর নিয়ে কেবিনে প্রবেশ করলেন প্রফেসর সারোয়ার জাহান। হাতে মোহিতের সকল রিপোর্টস। মোহিতকে উদ্দেশ্য করে প্রফেসর বলতে শুরু করলেন, মেজর মোহিত, ভয়ের কিছু নেই। আপনাকে যেগুলোটা করা হয়েছিল তা খুব কম রেঞ্জের হওয়ার কারণে
পিঠ সেত বেরিয়ে গেছে। আল্লাহ সহায় জন্য আপনি বেঁচে গেছেন। গুলি ভেতরে থাকলে এতদিনই ইনফরমেশন হয়ে আপনি মারা যেতেন। আর হাতে পায়ের যে হাড়গুলো ভেঙেছে তা অনেকটাই রিকভার করেছে। আমি জানি না কে এগুলো ঠিক পজিশনে বসিয়েছে, তবে যিনি বসিয়েছেন তার হাতে জাদু আছে বলতে হবে। এরকম ফ্র্যাকচার আর ভাঙা হাড় জোড়া লাগাতে অনেক সময়ের ব্যাপার। আপাতত ব্রেস পরিয়ে কয়েকদিন গলায় স্ক্রিন ঝুলাই আপনার হাত ঠিক হয়ে যাবে। প্রফেসর সারোয়ার জাহানের কথা শেষ হতে না হতেই ঝড়ের বেগে দৌড়ে কেবিনে প্রবেশ করলো স্বর্গ। স্বর্গকে দেখে প্রফেসর অবাকের স্বরে জিজ্ঞেস করলো, আরে স্বর্গ মামুনি, তুমি এই সময়? স্যার, মেজর মুহিত ইজ মাই উড বি। ওর ড্রেসিংগুলো আমি করাতে চাই। প্রফেসর হাসি মুখে বললেন, শিওর, হোয়াই নট। মোহিত স্বর্গের এহেন স্বাভাবিক আচরণ দেখে নবম আশ্চর্যে উপনীত হলো। সে ভেবেছিল কোথায় স্বর্গ তাকে জড়িয়ে ধরে কাঁদবে, অভিযোগ অনুরোধ জানাবে, কিন্তু মেয়ে দেখে পুরো স্টিল হয়ে বসে আছে। ফিরে এসে ভুল করলো নাকি মোহিত, নাকি ঝড়ের পূর্বাভাস? খালি গায়ে বেড়ে বসে আছে মোহিত। স্বর্গ ভালোভাবে হাত ধুয়ে স্টেরাইল গ্লাভস পরে নিল। অপর একজন নার্স এসে ট্রলিতে করে স্টেরালাইজড যন্ত্রপাতি, ব্যান্ডেজ, রিবন গজ, আর্টারি ফরসেন্স, টুথ ফরসেন্স, ফিজোর, পভিসেফ, হ্যাক্সিসল স্পিরিট দিয়ে গেল। বড় রিবন গজ পভিসেপে চুপিয়ে মোহিতের দিকে করুণ চোখে তাকিয়ে ক্ষততে ঢুকিয়ে দিল। সাথে সাথেই মোহিত চিৎকার করে উঠল। সর্বনির্বিকার কঠিন হয়ে তার কাজ চালালো। মোহিতের এই মুহূর্তে স্বর্গকে কঠিন হৃদয়ে মানবী মনে হচ্ছে। মোহিতের আর্তনাদে নার্স আর সহকারী ডক্টর শিউরে উঠল। স্বর্গ মোহিতকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, মেজর মুহিত প্লিজ দাঁত চেপে সহ্য করুন। আমি এইভাবে ড্রেসিং না করলে ভেতরের ময়লা পরিষ্কার হবে না। যত জোরে প্রেস করব তত গজটা ময়লা চুষে নেবে। প্লিজ আর একটু সহ্য করুন। টুথ ফোরসেন্স দিয়ে প্রথম রিবনগঞ্জ বের করে আনলো স্বর্গ। মোহিত যেন দ্বিতীয়বার বেঁচে ফিরল। এরপর আবার একটি মেডিকেটেড গজ রেডি করলো স্বর্গ। ক্ষততে দেবার আগেই মোহিত স্বর্গর হাত চেপে ধরল। স্বর্গ চোখের ইশারায় নার্স আর অ্যাসিস্ট্যান্ট ডক্টরকে চলে যেতে বলল। তারা চলে যেতেই স্বর্গ মুখের মাস্ক খুলে মোহিতের ঠোঁটে উষ্ণ চুমু দিয়ে বলে উঠল, এটাই শেষ, আর কষ্ট দিব না। গজ ঢুকিয়ে চিপে চিপে ক্লিনিক প্রসেস চালাতেই মোহিত বহু কষ্টে গলায় স্বর এনে বলে উঠল, অনেক কষ্ট হচ্ছে বউ, মরে যাচ্ছি, একটু তো রহম করো প্লিজ। মোহিতের আর্তনাদে স্বর্গের বুক ভেঙে কান্না পেল। কিন্তু সে একজন ডাক্তার। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারদের হতে হয় কঠোর মনের অধিকারী। নিজ নিজ অবস্থানে থেকে পরিস্থিতি যতই খারাপ হোক, দায়িত্ব পালন করতেই হবে। আর একটু সহ্য করো প্লিজ মুহিত। মোহিত দাঁত চেপে বসে থাকলো। 20 মিনিট পর স্বর্গের ড্রেসিং শেষ হলে মেডিসিন দিয়ে গজ দিয়ে মোহিতের বুক পিঠ পেঁচিয়ে দিল। নার্সকে ডাকতেই তারা এসে মোহিতকে পিঠের নিচে বালিশ দিয়ে আধশোয়া করে দিল। হাতে পায়ে প্লাস্টার করে ব্রেজ পরিয়ে বেডে শুয়ে দেওয়া হলো মোহিতকে। শরীরের জখমগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে। মোহিতকে কেবিনে রেখে স্বর্গ বাইরে চলে আসলো চেঞ্জ করতে। ডাস্টবিনে গ্লাভসগুলো ফেলে বেসিনের সামনে দাঁড়ালো হাত ধুতে। নিমিষেই মন আকাশে কালো মেঘের আনাগোনা হলো। টুকটুক করে অবিরত গড়িয়ে পড়লো কপল বেয়ে। মোহিতের এমন অবস্থা সহ্য করতে অনেক কষ্ট হয়েছে তার, তবুও হিংস্রের ন্যায় মোহিতকে কষ্ট দিয়েই গেছে সে। মোহিতকে এতটা অসহায় আর কখনো লাগেনি। মোহিত তার কাছে বেঁচে ফিরেছে এই অনেক। স্বর্গের মাথায় স্বাভাবিক জ্ঞান থাকতে মোহিতকে কোনোদিন কষ্ট পেতে দিবে না আর। দরকার পড়লে বুকের ভেতর আগলে রাখবে সে। চোখে মুখে পানি ছিটা দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো স্বর্গ। সুখ আর তনুজা মোহিতের প্রিয় ইলিশ পোলাও নিয়ে কেবিনের সামনে বসে আছে। স্বর্গের কঠিন নির্দেশ কেউ 2 মিনিটের বেশি ও রুমে থাকতে পারবে না। প্রথমে সুখ গেল। হ্যালো ব্রো, তুমি আর আমার বোনকে এত কষ্ট দিলে, এটার জন্য বিশেষ শাস্তির ব্যবস্থা আছে তোমার জন্য। তুমি সুস্থ হলে আমি তোমার বিষয়টা হ্যান্ডেল করব। তোমার বোন যদি আমাকে পানিশমেন্ট দিতে দেয় তাহলে আমি ঘাড় পেতে নিব শালাবাবু। বলেই ফিচাল হাসলো মোহিত। সুখ আরো কিছু কথা বলে বেরিয়ে গেল। তনুজা নীরবে কেঁদেই যাচ্ছে মোহিতের পাশে বসে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠলেন, আমার মেয়েটা তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছে বাবা। এতদিন আমরা কেমন জীবন কাটিয়েছি আল্লাহ ছাড়া কেউ জানে না। দ্রুত সুস্থ হলেই তোমাদের 4 হাত এক করে দেব। সময় করে তোমার মাকে একটা কল করো, উনি চিন্তায় ভেঙে পড়েছেন তোমাকে ফোনে না পেয়ে। মোহিত ঘাড় কাত করে বাধ্য ছেলের মতো সাই জানালো। তনুজা চলে যেতেই টিফিন ক্যারিয়ার সমেত কেবিনে প্রবেশ করলো স্বর্গ।
প্লেটে খাবারগুলো ঢেলে ইলিশ মাছের কাঁটা বেছে মোহিতের সামনে লোকমা তুলল। এই হৃদয়হীনা একটু আগে তাকে চরম কষ্ট দিয়েছে। মোহিত কিছুতেই খাবে না তার হাতের খাবার। মুখ ঘুরিয়ে বসে থাকলো মোহিত। স্বর্গের কাছে মোহিতের মতিগতি সুবিধার ঠেকল না। যেখানে তার অভিমান করার কথা সেখানে সে ভাব ধরে বসে আছে। মোহিতের দুই চোয়ালে হাত দিয়ে চেপে ধরে পোলাও পুড়ে দিল। মোহিতকে উদ্দেশ্য করে স্বর্গ তেজি কণ্ঠে বলে উঠল, ঢং কম করে করো, খাবার পুরোটা খেয়ে মেডিসিন খেতে হবে, ঢং করলে তোমারই লস। বলি আরেক লোকমা ঠুসে দিল। খাবার চিবুতে চিবুতে মোহিত বলে উঠল, জল্লাদি একটা। মিসেস তনুজার ল্যান্ড লাইনে সমান তালে রিং বেজে যাচ্ছে। তনুজা দৌড়ে এসে ফোন কানে তুলতেই মিসেস তারিনের আওয়াজ পাওয়া গেল। কি গো তনু, কি খবর তোমাদের? জি আপা, ভালো রেখেছে উপরওয়ালা। নামিরা আর বাবু কেমন আছে? মিসেস তারিন প্রাণহীন উত্তর দিলেন। মোহিতের জন্য কদিন ধরে মনটা খচখচ করছে। আজ প্রায় 1 মাসের বেশি হয়ে গেল ছেলেটার সাথে কোনো যোগাযোগ নেই। ইদানিং ঘুমালেই বিভিন্ন আজে বাজে স্বপ্ন এসে হানা দেয়। মনের সন্দেহের ভিত্তিতে তনুজাকে মিসেস তারিন বলেই ফেলল, আমার ছেলেটা বেঁচে আছে তো তনু? মিসেস তারিনের এহেন প্রশ্নে চমকে উঠল তনুজা। নিজেকে ধাতস্থ করে বলে উঠলেন, ছি ছি, এসব কি বলেন আপা? মুহিত আজ ফোন করেছিল, আপনাকে ফোন করার কথা বলেছে আপনার ভাই। আজকালকের ভেতরেই মুহিতের ফোন পাবেন ইনশাআল্লাহ। আরও কিছু কথা বলে লাইন কেটে ঢকঢক করে পানি খেয়ে নিলেন তনুজা। এই প্রশ্নটা মিসেস তারিন যদি আরও আগে করতো তাহলে তনুজা কিভাবে সামলাতেন সব কিছু। ক্যাপ্টেন সৌম্য আর নাফিস মাহমুদ দাঁড়িয়ে আছে মুহিতের সামনে। নিজের ভাগ্নের এমন শোচনীয় অবস্থা সহ্য করতে না পেরে কেঁদে দিলেন নাফিস মাহমুদ। এত সুন্দর ছেলেটা ব্যান্ডেজের চোটে মমিতে পরিণত হয়েছে, এসব কি মানা যায়? সৌম্য হঠাৎই মোহিতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, স্যার আমার পরবর্তী কাজ কি? প্রেস কনফারেন্সের আয়োজন করো ক্যাপ্টেন সৌম্য শাহরিয়ার। বলেই বাঁকা হাসি হাসল মোহিত। ছেলেটাকে দেখে আসার পর থেকে কিছুই ভালো লাগছে না আশরাফ চৌধুরীর। সব কিছু একঘেয়ে লাগছে। একটু দেশ বিদেশের খবর দেখা দরকার। টিভি অন করে নিউজ চ্যানেল চাপতে চাপতে এক জায়গায় এসে থমকে যান আশরাফ চৌধুরী। দুটি দৃষ্টি বিস্ফোরিত হয়ে যায় তার। এ কিভাবে সম্ভব? নিমিষেই মাথা ঘুরে উঠল তার। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে মোহিতকে, আর সেগুলোই বিভিন্ন টিভি চ্যানেলে টেলিকাস্ট করা হচ্ছে। মেজর মোহিত, কে বা কারা আপনাকে হত্যা করার চেষ্টা করেছিল? আপনি কি তাদের চেহারা দেখতে পেয়েছিলেন? না, আমি তার চেহারা দেখতে পাইনি। আমাকে পিছন থেকে শ্যুট করা হয়েছে। লোকটি কালো পোশাকে আবৃত ছিল। সাংবাদিক আবার প্রশ্ন ছুড়ল, এই ছোট্ট ছেলেটির সাথে আপনার কিভাবে পরিচয়? আমরা শুনেছি সে একজন ট্রাক ড্রাইভার। পাশে থাকা ছেলেটি লাইট ক্যামেরা দেখে ভয়ে গুটিসুটি মেরে মোহিতের কাছ ঘেঁষে রইল। মোহিত মুখের ভাব স্বাভাবিক রেখে বলে উঠল, আসলে ছেলেটি ওখানকার স্থানীয়। আমি ওর সাহায্য নিয়ে পাহাড়ে উঠেছি। আমাকে যখন কেউ গুলি করে ও তা দেখে ফেলে, এজন্য আগন্তুক এই ছেলেটিকেও গুলি করে দেয়। মেজর মোহিতের এসব বানোয়াট ইন্টারভিউ দেখে আশরাফ চৌধুরীর মাথা ঘুরে যাচ্ছে। এতটা স্বাভাবিক কিভাবে রয়েছে এই মেজর? আহমেদ কসাইয়ের হাত থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি, তাহলে এরা কিভাবে পারলো? আর সত্য না বলে এসব বলে কি করতে চাইছে সে? আশরাফ চৌধুরী নিজেই মুখ খুলে তাকে চেহারা দেখিয়েছে। দাবার চালকে নিমিশেই উল্টে যাবে। আমার মেয়ে হয়ে আমারই ঘরের খবর তুই ওই আর্মির ক্যাপ্টেনের কাছে পৌঁছে দিস? কি ভেবেছিস আমি এতই বোকা? আমার পিঠে তুই চাকু বসাবি, আমি কিচ্ছুটি টের পাবো না? তোর মা ওই একই দৃষ্টিতে দেখিয়েছিল। কি করেছি তার সাথে জানিস? বলেই নাসের হায়দার পিউয়ের চুলের মুঠি ধরে জানালার পাশে এনে দাঁড় করালো। এরপর আঙ্গুলি নির্দেশ করে বলল, ওই যে বকুল গাছটা দেখছিস, ওখানে পুঁতে দিয়ে আসি তোর মাকে। বাবার মুখে এমন নৃশংস কথা শুনে কেঁপে উঠল পিউ। তার মা তাহলে অন্য মানুষের সাথে পালিয়ে যায়নি, তার বাবা তার মাকে মেরে ফেলেছে। মায়ের পুরনো স্মৃতি মনে করে ফুপিয়ে কেঁদে উঠল পিউ। রাগী দৃষ্টি নিক্ষেপ করে নাসির হায়দারের উদ্দেশ্যে বলে উঠল, আমাকেও পুঁতে দাও বাবা, না হলে আমিও কাল সাপ হয়ে ছোবল মারবো তোমাকে। মেয়ের এমন সাহস দেখে রাগে বোধ শক্তি হারিয়ে ফেলল নাসের হায়দার। গায়ে সমস্ত শক্তি খাটিয়ে পিউকে এক থাপ্পড় কষিয়ে দিল। থাপ্পড়ে তাল সামলাতে না পেরে পিউ ডাইনিং টেবিলের চেয়ারের সাথে বাড়ি খেয়ে পড়ে গেল মেঝেতে। কপালের কোনা ফেটে গড়িয়ে পড়ল রক্ত। পিউ আবার বলে উঠল, আমাকে মেরে ফেলো বাবা, না হলে তুমি আমার হাতেই খুন হবে।
নাসির হায়দার বাজ পাখির মতো পিউকে থাবা মেরে ধরে টেনে হিস্ট্রে তার গোপন কক্ষে নিয়ে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তুই এখানেই বন্দি থাকবি হারামজাদি। বলেই বাইরে থেকে দরজা লক করে চলে গেল। হাঁটু মুড়ে বসে হাঁটুতে মাথা ঠেকিয়ে ঠুকরে কেঁদে উঠল পিউ। পৃথিবীতে এমন খারাপ বাবাও আছে। মায়ের হাসি মাখা মুখটা মনে পড়তেই বুকে চিনচিনে ব্যথার অনুভূতি হলো তার। মোহিত সোহাগের নম্বরে কল করছে। উপাস থেকে সোহাগ হ্যালো বলতেই মোহিত সোহাগের সাথে কুশল বিনিময় করলো। এরপর সোহাগ স্টোর রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলতে শুরু করলো, মোহিত তুমি বেঁচে আছো? টিভিতে তোমার নিউজ দেখে আমি বাসায় সকাল লাইন কেটে দিয়েছি, যাতে নামিরা বা মা কেউ এই বিষয় না জানতে পারে। মামাকে অনেকবার ফোন করে তোমার খবর জেনেছি, কোনোভাবেই নাকি তোমাকে উদ্ধার করা যায়নি। তাহলে কিভাবে বেঁচে ফিরলে? মোহিত স্মিত হাসলো। সোহাগকে উদ্দেশ্য করে নরম কণ্ঠে বলল, সময় করে সব বলবো সোহাগ ভাই, আগে প্রয়োজনীয় কিছু কথা বলে নেই। মা বড্ড অবুঝ, মাকে আপনার একটু আগলে রাখতে হবে সোহাগ ভাই। প্রথমে মাকে বলবেন আমি 6 মাসের জন্য মিশনে এসেছি, আমি ফিরলে মা বাংলাদেশে আসবে। যেভাবেই হোক সোহাগ ভাই মাকে 6 মাস আপনি ধরে বেঁধে রেখে দিবেন। এখানে আমার কিছু জরুরি কাজ পেন্ডিং আছে, ওগুলো কমপ্লিট করেই আমি আপনাদের সবাইকে দেশে ফিরিয়ে আনব। আমরা আবার একসাথে হাসি খুশিভাবে বাঁচবো সোহাগ ভাই। সৌম্য বসে আছে মোহিতের সামনে। মোহিত তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কখন কি করতে হবে। খলিলকে একটু ধরে আনার ব্যবস্থা করো সৌম্য। জামাই আদরটা খলিলকে দিয়ে শুরু করব। কোথায় ধরে আনবো স্যার? আহা ক্যাপ্টেন, দুধের বাচ্চার মতো সব বুঝিয়ে দিতে হয় তোমাকে। যেখানে গেলে ওকে 440 ভোল্টে শক দেওয়া যাবে সেখানে। চোখ বড় হলো সৌম্যের, ঠোঁট প্রশস্ত হলো মোহিতের। মুষলধারে ধরণীতে ঝাঁপিয়ে পড়ছে ভারী বর্ষণের ঢল। থেকে থেকে বিকট শব্দে বড় বড় বাজ পড়ছে। ভারী বর্ষণের কারণে কোনো মানুষ জন ঘর থেকে বাহির হয়নি আজ। বৃষ্টি আর বজ্রপাত দুটো মিলিয়ে মনে হচ্ছে যেন সাক্ষাৎ যমদূত ধরণীতে তাণ্ডব চালাচ্ছে। ভাঙা একটি পরিত্যক্ত বাড়িতে লোহার চেয়ারে শক্ত করে মুড়িয়ে বাঁধা হয়েছে গেটকিপার খলিলকে। খলিলের মুখ স্কচ ট্রাপ দিয়ে আটকানো। আগাগোড়া কালো কাপড়ে মোড়ানো এক দানবের মতো ব্যক্তি দাঁড়িয়ে আছে খলিলের সামনে। বজ্রপাতের ঝলকানিতে তার অবয়ব বোঝা যাচ্ছে, কিন্তু চেহারা স্পষ্ট নয়। সবেই হুঁশ ফিরেছে খলিলের। হুঁশ ফিরেই নিজের এহেন দুর্দশা আর সামনে দাঁড়ানো আগন্তুককে দেখে রুহু কেঁপে উঠল খলিলের। হঠাৎই ছটফট করতে লাগলো খলিল, কিন্তু হাত পা শক্ত করে বাঁধা, এক বিন্দু নড়ার শক্তি নেই। মুখে অনেক কথাই বলতে চাইল, সেটাও পারল না। খলিলের ছটফটানি দেখে হা হা করে হেসে উঠল যুবক। পাশেই বিকট শব্দে বাজ পড়ল। কেঁপে উঠল খলিল। আজ কি তার জীবনের লীলা খেলার সাঙ্গ হতে যাচ্ছে তবে? ভয়ের আতঙ্ক খলিলের চোখে স্পষ্ট। এটাই চেয়েছিল মোহিত। তার কলিজার টুকরো ভাইকে এই নির্দয় খলিল গলা টিপে হত্যা করেছে। শুধু তাই নয়, মুখে স্কচ ট্যাপ লাগিয়ে কথা বলার চিল্লানোর সুযোগটা পর্যন্ত দেয়নি। যেই মুকিতকে বাড়ির কোনো সদস্য ফুলের টোকা পর্যন্ত দেয়নি, সেই মুকিতকে এই জানোয়ার চিপে চিপে মেরেছে। কতটা কষ্ট পেয়েছে মুকিত। মুকিতের করুণ চেহারা মনে পড়তেই আগ্নেয় গিরির মতো জ্বলে উঠল মোহিত। মুখের কাপড় সরিয়ে টর্চ জ্বালিয়ে হাঁটু মুড়ে খলিলের সামনে বসলো। মোহিতের চেহারা দেখে খলিলের অন্তরাত্মা কেঁপে উঠল। মোহিতের পাশেই দুটো ব্যাটারি আর কিছু ক্লিপ যুক্ত তার রয়েছে। খলিলের উদ্দেশ্যে মোহিত বলে উঠল, ভয় করছে জলিল চাচা? খলিল মাথা দিয়ে ইশারায় বুঝালো সে ভয় পাচ্ছে। মোহিত হাসতে হাসতে বলল, ভয় পাওয়ানোর জন্যই তো এত আয়োজন খলিল চাচা। আপনি ভয় না পেলে তো আমার সব কষ্ট বৃথা। কথা বলতে বলতে মোহিত ক্লিপগুলো ব্যাটারিতে লাগিয়ে নিল। এরপর খলিলের উদ্দেশ্যে বলে উঠল, এগুলো দিয়ে আপনাকে ইলেকট্রিক শক দেব খলিল চাচা। সেই শখে আপনি তর পাবেন, আর আমি মন্ত্রমুগ্ধের ন্যায় উপভোগ করব। কেমন মজা হবে তাই না? মোহিতের এসব কথাই পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল খলিলের। মোহিত উঠে দাঁড়ালো, এক টানে খুলে ফেললো খলিলের মুখের টেপ। খলিল হাউমাউ করে কেঁদে উঠল। আমাকে কেন ধরে রেখেছেন স্যার? আমার অপরাধ কি? খলিলের প্রশ্ন শুনে চোয়াল শক্ত হয়ে এলো মোহিতের। কত বড় সাহস, আমাকে প্রশ্ন করা হচ্ছে? পায়ের ভারী বুট দিয়ে পিষে ধরল খলিলের পা। ব্যথায় গগন বিধারী চিৎকার করে উঠল খলিল। মোহিত হাসতে হাসতে বলল, জোরে জোরে চিৎকার কর খলিল। আমার মাসুম ভাইকে তো তুই চিৎকার করতে দিসনি, কিন্তু আমি তোকে সেই সুযোগ দিলাম। তুই যত চিৎকার করবি
আমি তত শান্তি পাবো। তোর জন্য আজকে 6 বছর ধরে আমি ভাইয়া ডাক শুনি না। দোকানে কত ভালো ভালো খেলনা, চকলেট, জামা কাপড় দেখি, কিন্তু কিনতে পারি না, কারণ যাকে এগুলো কিনে দেব সেই নেই। তুই তাকে শেষ করে দিয়েছিস। বুকের এইখানটাতে কত কষ্ট হয় জানিস? তুই এটা কিভাবে করেছিস খলিল? ওর নিষ্পাপ চোখের জলে কি তোর মন একটু গলেনি? তুলার মতো ধবধবে সুন্দর গলায় কিভাবে তোর ওই কুৎসিত হাত দিয়েছিস খলিল? 2 হাতের সাহায্যে মোহিত খলিলকে ইঙ্গিত দিয়ে বুঝালো। এতটুকু বয়স থেকে কোলে পিঠে করে আগলে রেখেছি ওকে আমরা, কোনোদিন আহ শব্দটুকু করতে দেইনি, আর তুই তাকেই এত কষ্ট দিয়ে মারলি। চোখে জল মুছে মোহিত খলিলকে প্রশ্ন করলো, তুই কিভাবে মরবি ডিসাইড কর। 440 ভোল্টের শখে মরবি নাকি শ্বাসরোধ হয়ে মরবি? খলিল ভয়ে কেঁদে কেঁদে মিথ্যে বলে বাঁচার আকুতি জানিয়ে যাচ্ছে শুধু। খলিলের এসব মিথ্যে নাটকে রাগ ধরে গেল মোহিতের সারা শরীরে। বৈদ্যুতিক তারের 2টো মাথা লাগিয়ে দিল লোহার চেয়ারের সাথে লাগানো কটকাতে। দুলে উঠল খলিল, তার সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে শুধু। শখ দেয়া বন্ধ করে মোহিত আবার খলিলের উদ্দেশ্যে বলল, কেমন লাগলো? আবার দেব? খলিল ভারসাম্যহীনের মতো শুধু তাকিয়ে দেখছে সবকিছু, মুখে কিছুই বলতে পারছে না। সে চোখের সামনে সাক্ষাৎ জমদূত দেখতে পাচ্ছে। মোহিত আবার শখ দিল, খলিলের শরীর আবার ঝাঁকুনি দিয়ে উঠল। এই বয়সে এত শখ নিতে পারল না খলিল। নিমিষেই মুখ দিয়ে লালা ছুটে গেল তার। মিনিট 5 পরেই মৃত্যুকে আলিঙ্গন করে নিল খলিল। খলিলের নিস্তেজ হয়ে যাওয়া দেহের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসল মোহিত। 2 হাতের আঙ্গুলের সাহায্যে চোখে জমা জল মুছে ক্যাপ্টেন সৌম্য বলে হুঙ্কার দিয়ে উঠল মোহিত। বাধ্য ভূতের ন্যায় দৌড়ে এলো সৌম্য। কম কমে কণ্ঠে মোহিত বলে উঠল, ভোর হবার আগে জায়গা ক্লিয়ার করে আগের মতো করে রাখবে, যেন ঘটনা কিছুই ঘটেনি। সৌম্য কণ্ঠ খাদে ফেলে মাথা নিচু করে জিজ্ঞেস করলো, স্যার লাস্ট কি করব? মোহিত কিছুক্ষণ মনো থেকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, রাস্তার পাশে যেই বড় ইলেকট্রিক খাম্বা রয়েছে সেখানে সব ব্যবস্থা করা আছে, জাস্ট শুইয়ে দিয়ে আসবে। সকালে যে কেউ ভাববে বজ্রপাতে পড়ে মারা গেছে। বলে অ্যালবো ক্রাচে ভর দিয়ে প্রস্থান নিল মোহিত। রাত 11:35। বজ্রপাত কমে গিয়ে ঝুপ ঝুপ করে মোটা মোটা বৃষ্টির ফোঁটা পড়ছে শুধু। নিজের ঘরটাকে মন মতো গুছিয়ে নিল স্বর্গ। সকালেই মোহিত ফিরে আসবে হসপিটাল থেকে। মোহিতের কথা মনে পড়তেই লজ্জায় রাঙা হলো স্বর্গের ধবধবে সাদা কাল। নিজেকে কিভাবে উপস্থাপন করবে সে মোহিতের সামনে? আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে স্বর্গ। নিজের মনের সাথে যুদ্ধ করে অভিনয় অনেক হয়েছে। নিজেকে শক্ত প্রমাণ করতে গিয়ে বহু কষ্ট গিলে ফেলেছে সকল কান্না, অভিযোগ, অনুযোগ। হসপিটালেও সে মোহিতের সামনে বাকি 10 জন ডাক্তারের মতো থেকেছে। আর কতদিন চলবে নিজের সাথে নিজেরাই কানামাছি? মোহিতকে একান্তে পেলে নিজেকে এভাবেই ধরে রাখতে পারবে তো সে? ভাবনার সুতো ছিঁড়ল হঠাৎ দরজায় নখের আওয়াজে। এই টাইমে কেউ আসার কথা নয়। বাপি জরুরি কাজে চিটাগাং গিয়েছে। মাম্মা তো ঘড়ির কাঁটা 10-এর ঘরে যেতেই ঘুমে কাত। আর সুখ, সেও তো মিলিটারি একাডেমিতে ফিরে গেছে বিকালে। তাহলে কে এলো? এত সিকিউরিটি ক্যামেরা ফাঁকি দিয়ে চোরও তো আসতে পারবে না। তবুও ভয় হলো স্বর্গের মনে। ঘরপোড়া গরু সিঁদুরের মেঘ দেখলেও ভয় পায়। 1 পা 2 পা করে এগিয়ে দরজা খুলতেই অতি পরিচিত পুরুষালী গন্ধ ফুরু ফুরু করে নাসার অন্ধ্রে বাড়ি খেলো। নিমিষেই বুক থক করে উঠল, মন ভারী হলো, চোখ থেকে গড়িয়ে পড়ল জল। দরজা খুলে কক্ষে প্রবেশ করলো মোহিত। বহু কষ্টে শক্তি সঞ্চয় করে দরজা আটকে দিল স্বর্গ। এলোমেলো পায়ে মোহিতের সামনে এসে দাঁড়ালো। মোহিতের চোখের দিকে তাকাতেই হঠাৎই ঝাপটে ধরল মোহিতকে। বাইরের বর্ষণের সাথে পাল্লা দিয়ে চলতে থাকলো স্বর্গের অক্ষী বর্ষণ। বেহায়ার মন আর নেত্র কোনোটাকেই আয়ত্তে আনা গেল না অবশেষে। গলার স্লিং খুলে বুকের সাথে মিশিয়ে ফেললো স্বর্গকে মোহিত। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেল স্বর্গের। শুরু হলো নানান অভিযোগ, অনুযোগ। তুমি আমাকে ধোকা দিয়েছো মোহিত, অন্ধের মতো শুধু নিজের পথেই হেঁটেছো, অথচ তোমার সাথে যে আরেকজনের জীবন জুড়েছে সেটা ভেবে দেখোনি। আমি কখনো তোমাকে ক্ষমা করব না। তুমি আমার কথা একবারও কেন ভাবলে না? যদি তুমি ফিরে না আসতে, আর আমি কোথায় যেতাম, কি করতাম? তুমি এত বড় অন্যায় কিভাবে করলে আমার সাথে? এই কয়েকটা দিন আমার কাছে কয়েক হাজার বছরের মতো ঠেকেছে। আমার বুকে অনেক কষ্ট হয়েছে মোহিত। প্রতি মুহূর্তে
আমার নিজেকে শেষ করে দেবার ইচ্ছে জেগেছে। তুমি কখনোই বুঝতেই পারলে না আমি তোমাকে কতটা ভালোবাসি। অসহায়ের মতো কাঁদতে কাঁদতে স্বর্গ হাঁটু মুড়ে মোহিতের পা জড়িয়ে ধরে বসে পড়ল। প্লিজ মোহিত, আমাকে ছেড়ে আর কখনো কোথাও যেও না। আমি বাঁচতে পারবো না, মরে যাব। সহ্য করতে পারি না আমি। বুকের এখানে অনেক ব্যথা করে, দম বন্ধ লাগে। স্বর্গের এমন কান্না দেখে মোহিতের নেত্র বেয়ে ফোটায় ফোটায় টুপটুপ করে গড়িয়ে পড়ল জল। সত্যিই তো, সে তো স্বার্থপরের মতো কাজ করেছে। মোহিত যদি আর না ফিরত কোনোদিন, ফুলের মতো পবিত্র মেয়েটা সারা জীবন বিধবার তকমা গায়ে জড়িয়ে বেঁচে থাকতো। প্রতিশোধ পরায়ণতা তাকে এত অন্ধ কিভাবে করলো? মোহিত ওয়াসিফ যে তার পিতার আদর্শে আদর্শায়িত, তার মতো বিচক্ষণ মানুষের ধারা এত বড় ভুল কিভাবে হলো? বহু কষ্টে উপর হয়ে টেনে তুলল স্বর্গকে, বুকের সাথে মিশিয়ে কপালে চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিল, আবার বুকে চেপে ধরল। স্বর্গের মাথায় চুমু খেয়ে আহত কণ্ঠে বলে উঠল, সরি বউ, অনেক বড় অন্যায় করে ফেলেছি। এই দেখো আমি কান ধরেছি, জীবনেও আর কখনো এমন ভুল হবে না। ফুপিয়ে কেঁদে যাচ্ছে স্বর্গ। স্বর্গের এহেন কান্না মোহিতের বুকে শোলের মতো বিচ্ছে। কণ্ঠে সকল দরদ ঢেলে স্বর্গের উদ্দেশ্যে বলে উঠল, ক্ষমা করে দে না জান, তুই ক্ষমা না করলে আমি নিজেকে কঠিন শাস্তি দিব। সাথে সাথেই স্বর্গ তার কোমল হাতের তালু দিয়ে ছাপিয়ে ধরল মোহিতের হাত। অসহায় নেত্রে তাকিয়ে থাকলো মোহিতের মুখের পানে। স্বর্গের তুলতুলে নরম হাতের পিঠে তালুতে চুমু খেল মোহিত। রজনীগন্ধার স্টিকের মতো লম্বা আঙ্গুলগুলোতে আস্তে করে কামড়ে ধরল। শিউরে উঠল স্বর্গ, গলা জড়িয়ে ধরল মোহিতের। জানালার গ্রিল গলিয়ে বৃষ্টির ঝাপটা এসে সামান্য ভিজিয়ে দিল দুজনকে। বেসামাল হলো মোহিত। স্বর্গের চোখের গড়িয়ে পড়া জলগুলো শুষে নিল ঠোঁট দিয়ে। উত্তাল হলো বুকের মাঝে জমানো ভালোবাসা। দুজনে ডুব দিল ভালোবাসার সুধা আস্বাদনে। বিমর্ষ মনে নিজের বরাদ্দকৃত রুমে বসে আছে সৌম্য। আজ দুদিন ধরে না পিও ফোন তুলছে না দেখা করছে। চারপাশে এত সহিংসতা, যা মনের ভীতি বাড়িয়েই দেয় শুধু। যে পিও 1 মিনিটও সৌম্যের সাথে কথা না বলে পাগল হয়ে যায়, সেই পিও আজ দুদিন ধরে ফোন অফ করে রেখেছে। বুকের ভেতর জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে সৌম্যে। সারাক্ষণ মনটা কু ডেকে চলেছে। নিজের কার্য সাধন করতে গিয়ে নিজের প্রাণপ্রিয়ার ক্ষতি করে ফেলো না তো? নাসের হায়দার সাংঘাতিক একজন মানুষ। টাকা পয়সাই তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। নিশ্চয় কিছু জানতে পেরে পিউকে কিছু করে দিয়েছে। না, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। মেজর মোহিতকে সবকিছু জানাতে হবে। চিন্তিত মুখে গায়ে ইউনিফর্ম জড়িয়ে ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে গেল ক্যাপ্টেন সৌম্য শাহরিয়ার। দুদিন পর খলিলের লাশ পাওয়া গিয়েছে বড় রাস্তার মোড়ের বৈদ্যুতিক খাম্বার নিচে। বজ্রপাতে মারা গিয়েছে সে। মাথার চুলগুলো সহ পুড়ে গেছে। বিশ্রী রকম কালো হয়ে গিয়েছে তার লাশ। আজকে বাদ জোহর তার জানাজা। নিমিষে এই কোয়ার্টারের প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে গেল এই খবর। ক্রূর হাসল মোহিত। নেক্সট নাসের হায়দারের পালা। তাকে মোহিত শাস্তি দিবে না, তার শাস্তির ব্যবস্থা ভিন্ন। তাকে দেশদ্রোহীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে মোহিত নিজে। আজীবন জেলে পচে মরবে সে। মনে মনে এসব ভাবতেই কফি খেতে খেতে আনমনে হেসে উঠল মোহিত। পাশেই নাফিস আর স্বর্গ ব্রেকফাস্ট করছিল। মোহিতের আচমকা এমন হাসি তাদের সুবিধার ঠেকল না। তবুও কেউ কিছুই প্রশ্ন করল না মোহিতকে। হঠাৎই মোহিতের ফোন ভো ভো আওয়াজ তুলে ভাইব্রেট হতে লাগলো। ক্যাপ্টেন সৌম্যের কল দেখে দ্রুততা রিসিভ করে কানে তুলল। ওপাশ থেকে সৌম্যের আহত আওয়াজ ভেসে উঠল, স্যার আজ 3 দিন ধরে পিউ এর কোনো খোঁজ পাচ্ছি না। যা বুঝার বুঝে গেল মোহিত। 2 দিন রেস্ট নিয়ে নাসের হায়দারের বন্দোবস্ত করতে চেয়েছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে আজকে রাতেই অ্যাকশনে নামতে হবে। সৌম্যকে আশ্বস্ত করে ফোন কেটে দিল মোহিত। ক্রিমিনাল ভিজিটিং রুমে বসে আছে স্বর্গ আর মোহিত। আহিয়ানকে দেখার জন্য এসেছে তারা। মোহিত যখন শুনেছে আহিয়ানের মানসিক সমস্যা দেখা দিয়েছে, তখন থেকেই দেখা করার চেষ্টা করেছে, কিন্তু সময় স্বল্পতার জন্য পারেনি। কিছুক্ষণ পর দুজন কারারক্ষী আহিয়ানকে ধরে আনলো। আহিয়ানের এমন শোচনীয় অবস্থা দেখে কোথাও একটু মন খারাপ হলো মোহিতের। মোহিতকে দেখে আহিয়ান যেন আকাশে চাঁদ হাতে পেল। দৌড়ে এসে মোহিতকে ঝাপটে ধরলো। মেজর মোহিত ওয়াসিফ, আমি জানতাম তুমি আসবে। তোমাকে আমি আগেই দেখে নিয়েছি। পাপার বিনাশ তোমার হাতেই হবে, তাই না বলো? এত স্মার্ট একটা ছেলে কেমন হয়ে গেছে নিমিষেই। মোহিতের মনে হঠাৎই এক দয়া এলো। সবকিছু স্বাভাবিক থাকলে আহিয়ানকে আরেকটা চান্স দেবে মোহিত। সেজন্য তার যা যা করতে হয় সব করবে। স্বর্গের দিকে তাকিয়ে স্বাভাবিক মানুষের মতো করে বলে উঠল, স্বর্গ, তুমি মলিন হয়ে গেছ। তোমাকে এমন ভালো লাগে না। তুমি সব সময় প্রাণবস্তব থাকবে, ঠিক আছে?
ভিজিটিং আওয়ার শেষ হতেই মোহিত স্বর্গ উঠে দাঁড়ালো। কারারক্ষী আহিয়ানকে বগল ধাবা করে ধরে নিয়ে যেতে উদ্যত হলো। হঠাৎই আহিয়ান ডেকে উঠল, স্বর্গ। পিছনে ফিরে তাকালো স্বর্গ। মৃদু হেসে আহিয়ান বলে উঠল, আমি তোমাকে সত্যি আমার করে পেতে চেয়েছিলাম, কিন্তু প্রাপ্তির উপায়টা ছিল না অপরাধের। পূর্ণিমার ঝকঝকে থালার মতো রূপালী চাঁদ শেষ হয়ে গেছে আরও কয়েকদিন আগে। ঘন কালো অমাবস্যার নিশুতি গ্রাস করেছে পুরো ধরনী। আকাশের চাঁদ এখনো দৃশ্যমান হয়নি, বাইরের পরিবেশ উত্তপ্ত গুমট। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। চাঁদহীন আকাশ আর আলোহীন ধরনী সব মিলিয়ে ঘুটঘুটে চারপাশ। মাঝে মাঝে ঝিঝি পোকার কর্কশ ডাক শোনা যাচ্ছে। এই অন্ধকার নিশুতি সাগরিকা নিবাসের পাঁচিল টপকে উঠে গেল দুজন তাগড়া যুবক। পাঁচিল টপকানোর কৌশলে মনে হচ্ছে তারা এই কাজ আরও আগেও বহুবার খুব সুনিপুণভাবে করেছে। কোমরে গুজে রাখা রিভলভারটাকে দুই হাতে পজিশন করে ধরে ধীরে ধীরে সামনে আগাতে থাকলো। আশেপাশে ভালোভাবে যুবক দুটো খেয়াল করে দেখলো কেউ আছে কিনা। না, কেউ দেখছে না। ভেতরে প্রবেশের এটাই উপযুক্ত সময়। দোতলার বাসাটি নিচতলায় কিচেন। সেই কিচেনের জানালার একটা পাল্লা খোলা দেখা যাচ্ছে। যুবক দুটির চোখ চকচক করে উঠল। পরিবেশ আর সুযোগ সব মিলিয়ে যেন সোনাই সোহাগা। ইজি চেয়ারে বসে দোল খাচ্ছেন নাসের হায়দার। জীবনের সব সুখ যেন হাওয়ায় মিলিয়ে যেতে চাইছে তার। হঠাৎই আশরাফ চৌধুরী গিরগিটির ন্যায় রং বদল করে ফেলেছে। মেজর মোহিত ফিরে এসে সব প্ল্যানিং প্রোগ্রাম পণ্ড করে দিচ্ছে। এদিকে মেয়েটাও অনেক তথ্য হাতিয়ে নিয়েছে। মায়ের মতো তাকেও চিরতরে শেষ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে মনে হচ্ছে। না, আর ভালো লাগছে না। সব কিছু পাঞ্চে লাগছে। পাঞ্চে সময়কে একটু স্বাদমুক্ত করতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। পছন্দের হুইস্কির বোতল থেকে ঢেলে নিলেন এক প্যাক হুইস্কি, সাথে দিলেন কয়েক টুকরো বরফ। চোখ বন্ধ করে প্রথম চুমুক দিতেই গলায় তিতকুটে ছাঁচালো স্বাদ অনুভূত হলো। হুইস্কি গ্লাস হাতে ধীরে ধীরে বারান্দায় পাতা সোফাটাতে বসলেন। এখান থেকে বকুল ফুলের গাছটা ভালো দেখা যায়, কিন্তু ইলেকট্রিসিটিহীন পরিবেশ অন্ধকার কবরের মতো মনে হয়। বকুল গাছ সম্পূর্ণ না দেখা গেলেও হালকা বাতাসে দোল খাওয়া পাতার খচখচ শব্দ শোনা যাচ্ছে। 20টি বছর ধরে এই বকুল গাছ দেখেই জীবন পার হয়ে গেল। না, হুইস্কিতে ভালো নেশা হচ্ছে না আজ। পুরনো অতীতের ক্ষতগুলো তাজা হয়ে উঠে নেশা কাটিয়ে দিচ্ছে। সালটি 1995। ঘর আলো করে চাঁদের মতো একটি পুত্র সন্তান এসেছিল নাসের আর সাগরিকার ঘরে। নাসের তখন সাধারণ একজন লেফটেন্যান্ট। খুবই সামান্য বেতন ছিল তার। সেই অল্প বেতনে নাসের আর সাগরিকার চললেও সন্তান আসার পর হিমশিম খেতে হতো তাদের। সাগরিকার বুকের দুধ খুবই কম ছিল। শিশুটি সারাদিন কাঁদতে থাকতো করুণ সুরে। সামান্য বেতনে বাসা ভাড়া, বাজার খরচ সব চালাতে হতো। এরপর যুক্ত হলো বাচ্চার দুধ। এত অভাব অনটনের মধ্যেও সাগরিকা ছিল হাসি খুশি। ছেলেটার বয়স যখন 2, তখন হঠাৎ কঠিন এক ব্যাধিতে আক্রান্ত হলো সে। চিকিৎসা করেও কোনো ভালো হবার লক্ষণ দেখা যাচ্ছিল না। একদিকে অনাহারে জীবনযাপন, তার মধ্যে বাচ্চা নিয়ে যুদ্ধ, নির্ঘুম রাত্রি যাপন। হঠাৎই সম্পর্কে ব্রিটিশরা এসে গেল দুজনের। ছেলেটা একদিন খুবই অসুস্থ হয়ে পড়ল। এদিকে মাসের শেষ প্রায়, হাতে কোনো টাকাই নেই। ছেলেটা এক নাগারে কেঁদেই যাচ্ছে। কাঁদতে কাঁদতে হঠাৎই খিঁচুনি উঠে ছেলেটা কোনো কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। সাগরিকা একটুও কাঁদল না সেদিন, শুধু নাসিরের দিকে তাকিয়ে বলল, টাকাহীন পুরুষের একটা নিরিকুত্তার সমান দামও নেই। একদিকে পুত্র শোক, অন্যদিকে সাগরিকার এহেন অপবাদ, সব মিলিয়ে মাথা ঘুরে উঠল। ধীরে ধীরে পুত্র শোক কাটিয়ে উঠলেন ঠিকই, কিন্তু দুইজন দুই মেরুর মানুষ হয়ে একই ছাদের নিচে বসবাস করতে লাগলেন। আর মনে মনে বলছে, হঠাৎই একদিন দিনাজপুর বর্ডার এলাকায় ট্রান্সফার হলো আমার। চোরাইপথে বিভিন্ন জিনিস আসে। ওখানে গিয়ে জানতে পারলাম এসব দেখেও না দেখার ভান করলে শুধু টাকা আর টাকায় আসে। এমন কথায় চোখ চকচক করে উঠল আমার। এমন পরিস্থিতিতে পরিচয় হলো আহমেদ কসাইয়ের সাথে। বিশাল ব্যবসা তার, মানুষ পাচারের ব্যবসা। লোকটি আমাকে আশার আলো দেখালো, বিনিময়ে আমার সাহায্য প্রার্থনা করলো। আমিও রাজি হয়ে গেলাম। টাকার লোভকে হাতছাড়া করবে কে? আমি নিজের গাড়ি করে মানুষ বর্ডার পার করে দিতাম। 1 বছরের ব্যবধানে লাখপতি হয়ে গেলাম। ঢাকায় জমিও কিনে ফেললাম। খুশি হয়ে সাগরিকাকে ঘরে তুলে দোতলা একটি বাড়ি দিই। আহমেদ কসাই নিমিষে নাম দাম বদলে বিশিষ্ট সমাজ ব্যবসায়ী আশরাফ চৌধুরী হয়ে গেল। আর আমি হলাম তার বিশ্বভাজন ব্যক্তি। এমন কোনো কাজ নেই যেখানে আমি তাকে সাহায্য করিনি। পিউ পেটে এলো, সাগরিকা খুশিতে পাগল হয়ে গেল। টাকা সন্তান দুটোই একসাথে। সুখ যেন সত্যি ধরে দিল এবার। আমি ঢাকায় শিফট হলাম আবার। পিউয়ের বয়স তখন 4।
একদিন আমার আর আশরাফ চৌধুরীর সকল কথা শুনে ফেললো সাগরিকা। শুনে আমাকে ঘৃণা করতে লাগলো, সংসারে অশান্তি শুরু করে দিল, আমার নামে ক্যান্টনমেন্টেই বিচার দেবে সেই ভয় দেখাতে লাগলো। এদিকে আমার এতদিনের গড়া সুখ টাকা এই নির্ভর মহিলা এক নিমিষেই শেষ করে দিতে চাইল। যখন টাকা ছিল না তখনও কথা শোনাতো, যখন টাকা দিয়ে ভরিয়ে দিলাম তখন আবার প্রাপ্তির উৎস খুঁজতে লাগলো। মেয়েদের মনকে বুঝতে পারে যে তাদের কখন কি চায়। টাকার নেশা ততদিনের আমাকে বড্ড উন্মাদ করে দিয়েছিল। সাগরিকা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চুপ করিয়ে নজরদারিতে রাখলাম। সাগরিকা এক রাতে পিউকে কোলে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমার সন্তান নিয়ে আমার বাসা থেকে পালিয়ে যাচ্ছে আমার নামে আর্মি হেডকোয়ার্টারে বিচার দিতে। রক্ত গরম হলো মুহূর্তেই। পিউকে ছুঁয়ে মেরে নিয়ে বন্দি করে দিলাম স্টোর রুমে। কাঁদতে কাঁদতে মেয়েটা কখন যে ঘুমিয়ে গেছে কে জানে। রাগ সংবরণ করতে না পেরে প্যান্টের বেল্ট খুলে সাগরিকার গলায় চেপে ধরলাম। হারামজাদি, বিচার দিবি আমার নামে? তোর কথার জন্যই তো হারাম পথে টাকা কামাতে গেলাম। তুই তো আমাকে রাস্তার কুকুরের সাথে তুলনা করেছিলি। তোকে রাজপ্রাসাদে গড়ে দিলাম, তবুও এখন মন ভরছে না তোর? জিভ বেরিয়ে এলো সাগরিকার। অসহায় চোখে তাকিয়ে থাকলো আমার দিকে। অনেক কিছু বলতে চাইলো কিন্তু পারলো না। সেসবে আমার কিচ্ছু যায় আসে না। দস্তাদস্তির এক পর্যায়ে নিস্তেজ হলো সাগরিকা। নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। নিমিষে রাগ পানি হলো আমার। কিন্তু সাগরিকা আর নেই। কোথায় লুকাবো এই লাশ? সাগরিকার 3 কুলে কেউ নেই যে খোঁজ করতে আসবে। কিন্তু মেয়েটি তো আমাকে খুঁজবে। কোদাল নিয়ে চলে গেলাম বাড়ির পাশে। খালি জায়গাটায় গভীর গর্ত করে পুঁতে দিলাম ভালোবাসার সাগরিকাকে। লাগিয়ে দিলাম বকুল ফুলের চারা। স্মৃতিচারণ করতে করতে পুরো বোতল সাবার করে ফেলল নাসের হায়দার। এবার তার প্রচুর ঘুম পাচ্ছে। ইজি চেয়ারে বসে মুহূর্তেই তলিয়ে গেল ঘুমের রাজ্যে। বহু কসরতের পর জানালার গ্রিল খুলতে সক্ষম হলো যুবক দুটো। রান্নাঘরের জানালা দিয়ে ঢুকে গেল বাসার ভেতর। অন্ধকারে হাতড়ে হাতড়ে খুঁজতে লাগলো পিউয়ের কক্ষ। দোতলা বাড়িটিতে মোট 12টি রুম রয়েছে। কোনটাতে আছে পিউ? অন্ধকারে ছোট টর্চ জ্বালিয়ে খুঁজেও সারা বাড়িতে পিউয়ের কোনো খোঁজ পাওয়া গেল না। নিস্তব্ধ পরিবেশে হঠাৎই ফুপিয়ে কান্নার আওয়াজ পাওয়া গেল। চকিত হলো যুবক দ্বয়ের কান। কান খাড়া করে শব্দ অনুসন্ধান করে এগুতে এগুতে একটি তালাবদ্ধ দরজার সামনে এসে হাজির হলো তারা। আরেকটু সজাগ হতেই বুঝতে পারলো এই রুম থেকেই কান্নার আওয়াজ আসছে। দ্রুত ব্যাকপ্যাক থেকে লক কাটার টুলস বের করে শক্ত পেশির শক্তিতে কেটে ফেললো লক। সহকারীকে পাহারায় রেখে টিপটিপ করা বুক নিয়ে ঢুকে পড়ল কক্ষের ভেতরে। টর্চের আলো ফেলতেই ভয়ে কেঁপে উঠল পিউ। নিজের অতি পরিচিত প্রাণপ্রিয় পুরুষকে দেখে দাঁড়িয়ে গেল। দৌড়ে এসে গলা ঝাপটে ধরে ফুপিয়ে উঠল। ভালোবাসার মানুষের এমন করুণ পরিস্থিতি সহ্য হলো না প্রেমিক পুরুষের। গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। পিউ কান্না থামিয়ে শাড়ির কলার ধরে বলে উঠল, আমাকে এখান থেকে নিয়ে চলো সৌম্য। বাবা আমাকেও আমার মায়ের মতো মেরে ফেলবে। উপর নিচ মাথা ঝাঁকালো সৌম্য। অবশ্যই সে আজ সাথে করে নিয়ে যাবে তার ভালোবাসাকে। হাত ধরে প্রস্থান করতে নিলেই দাঁড়িয়ে গেল পিউ। 1 মিনিট সৌম্য। দৌড়ে চলে গেল নিজের কক্ষে। লুকিয়ে রাখা ফোন আর রেকর্ডার ডিভাইস নিয়ে কিয়ৎক্ষণ বাদেই ফিরে এলো। ধীরে ধীরে পা ফেলে তারা চলে এলো রান্নাঘরে। মেজর আদ্রিয়ান লাফিয়ে নেমে গেল বাইরে। সৌম্য পিউকে কোলে তুলে বাইরে বের করে দিল। মেজর আদ্রিয়ান ধরে ফেলল পিউকে। সৌম্য ঝাঁপিয়ে পড়লো এরপর। খুব সাবধানে গেট ক্রস করে গাড়িতে এসে বসলো। মেজর আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিয়ে চলতে লাগলো। সকাল হতেই দরজায় থুপথাপ বাড়ির আওয়াজে ঘুমের ব্যাঘাত ঘটল নাসের হায়দারের। আবারও ঘুমের চেষ্টা চালালো সে, কিন্তু চিৎকার চেঁচামেচিতে ব্যর্থ হলো। রাগে মুখে খারাপ গালি উচ্চারণ করে দরজা খুলতেই আর্মি স্পেশাল ফোর্সের পুলিশ দেখে অবাক হয়ে জানতে চাইল, আপনারা কি চাই আমার কাছে? 2 সোলজার গাড়ির ভেতর থেকে শাবল করা তার কোদাল নিয়ে এলো। এসব যন্ত্রপাতি দেখে চোখ কপালে উঠল নাসের হায়দারের। 20 বছর ধরে যত্ন করা বকুল ফুলের গাছটি নিমিষেই কেটে ফেলল নবাগত 2 জন সোলজার। কোদাল দিয়ে কুপিয়ে শাবলের সাহায্যে উপড়ে ফেলল গাছের মূল। আরও কিছুক্ষণ খনন করতেই বেরিয়ে এলো একটি এলোমেলো কঙ্কাল। সকলের চক্ষু চড়ক গাছে পরিণত হলো। পুলিশ অফিসার নির্দেশ দিলেন, অ্যারেস্ট হিম। 2 জন সিপাহী হ্যান্ডকাপ পরিয়ে দিল নাসের হায়দারের হাতে। টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হলো তাকে গাড়ির কাছে। কোর্ট মার্শাল বসানো হয়েছে নাসের হায়দারের জন্য। বিচারক হিসেবে রয়েছেন আর্মি জেনারেল এবং বিচার বিভাগের একজন বিচারক, সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত 2 জন উকিল। নাসের হায়দারকে হ্যান্ডকাপ পরিয়ে টেবিলে বসানো হলো। সামনে তার কোর্ট রুমের জন্য বরাদ্দকৃত মাইক্রোফোন।
পিউকে ডাকা হলো। শুরু হলো বিচার কার্য। একের পর এক পাল্টাপাল্টি প্রশ্ন চলছে। পিউ তার হাতে থাকা সমস্ত প্রমাণ আর্মি জেনারেলের কাছে পেশ করলো। সকল প্রমাণাদির ভিত্তিতে এবং নিজের স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো নাসের হায়দারকে, আর আশরাফ চৌধুরীকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হলো। মেয়ের দিকে তাকিয়ে স্মিত প্রাণহীন হাসলেন নাসের হায়দার। গ্রেনায় মুখ ফিরিয়ে নিল পিউ। পুলিশ নাসের হায়দারকে নিয়ে যেতে উদ্যত হতেই আসামি পক্ষের উকিল পিউকে জিজ্ঞেস করলেন, আপনি কি আপনার বাবার উদ্দেশ্যে কিছু বলতে চান? উকিলের কথা শুনে পিউ ধীর পায়ে নাসের হায়দারের সামনে এলো। সে অনেক কিছুই বলতে চায় বাবা নামের এই অমানুষটাকে, কিন্তু বলতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। কিছুক্ষণ মনে রইল পিউ। এরপর মাথা উঁচু করে নাসের হায়দারের চোখে চোখ রেখে বলে উঠল, পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা তুমি। তোমাকে আমি ঘৃণা করি। দূর হয়ে যাও আমার সামনে থেকে। নাসের হায়দারের চোখে নীল বেদনার জল দেখা গেল। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে কলিজা মুচড়ে উঠল তার। কিছুই বলতে পারলেন না পিউকে। পিউ কেউ বুঝি গলা টিপে ধরে আছে। বহু কষ্টে গলার স্বর স্বাভাবিক করে শুধু বলে উঠল, কোনো বাবাই পৃথিবীর খারাপ হয়ে জন্ম নেয় না রে মা। পরিস্থিতি বাবাদেরকে খারাপ করে দেয়। শুধু খারাপ নয়, জঘন্য থেকে জঘন্যতম। কথাটি বলে আর এক মুহূর্তে অপেক্ষা করলেন না নাসের হায়দার। পুলিশের আগে আগে চলে গেলেন কারাগারের দিকে। হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়ল পিউ। সৃষ্টিকর্তা তার জন্য কি একটুও বাবা মায়ের আদর রাখতে পারল না? দুজনকেই দুইভাবে কেড়ে নিতে হলো। পিউয়ের কান্নায় সৌম্যের চোখেও জল এসে গেল। আর্মি জেনারেল পিউকে উদ্দেশ্য করে সান্ত্বনার বাণী দিয়ে প্রস্থান করলেন। স্বর্গ এসে জড়িয়ে ধরল পিউকে। কোনো মতে শান্ত করে স্বর্গ পিউকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। সকল পরিস্থিতি যেন আশরাফ চৌধুরীর প্রতিকূলে। শালা নাসের হায়দার তাকে চূড়ান্ত ফাঁসিয়েছে। এদিকে মন্ত্রী মোস্তাক আহমেদ ফোন তুলছে না, আর বলছে, বেটা নির্ঘাত মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এদিকে আমি শুলে চড়ে আছি, আর ওইদিকে উনি মস্তি করে ঘুরছে। আরও বার চারেক মোস্তাক আহমেদ এর নম্বর ডায়াল করে রাগে ফোন ছুঁড়ে মারলেন আশরাফ চৌধুরী। মেজর মোহিতকে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াতে পারলে মনে হয় একটু শান্তি পাওয়া যেত। রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে আশরাফ চৌধুরীর। আশরাফ চৌধুরীর বাড়ির চারপাশে ঘিরে ফেলেছে জনগণ। ক্রমাগত ঢিল ছুঁড়ে জানালার কাজ ভাঙছেন ক্ষুব্ধ জনতা। আইন বিচারের আগে তারাই বিচার করবেন এই জানোয়ারের। তাদের বোকা বানিয়ে তাদের নাকের ডগায় বসে এসব কুৎসিত অপকর্মের শোধ আজকেই তুলবেন তারা। কিছু মানুষ গেট টপকে ভেতরে ঢুকে গেল। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তাকে কোথাও পাওয়া গেল না আশরাফ চৌধুরীকে। আরও কিছু ভাঙচুর করে চলে গেলেন তারা। কিছু মানুষ সুযোগ পেতেই ঘর থেকে দামি জিনিস নিতেও ভুললেন না। আশরাফ চৌধুরী তার গোপন কামরায় খাপটি মেরে বসে আছেন। মানুষের সকল কথাই তিনি শুনতে পাচ্ছেন। কেউ কেউ নাখাস ভাষায় গালিগালাজও করে যাচ্ছেন। আশরাফ চৌধুরী মনে মনে ভাবলেন, পরিস্থিতি খালি একবার স্বাভাবিক হোক, সব কটাকে চামড়া তুলে লবণ মরিচ লাগাবো। টিকটিক শব্দ তুলে আকস্মিক নীরবতা ভেঙে ঘড়ির কাঁটা জানান দিল এখন রাত 12টা। জানালার ফাঁক গলিয়ে মৃদু চাঁদের আলো স্বর্গের কক্ষের মেঝেতে হুটুপুটি করছে। থেকে থেকে দমকা বাতাস সাদা ফিনফিনে পর্দাগুলো উড়ি করছে। চারপাশ নিস্তব্ধ নিগুড়। পিউ কিছুক্ষণ আগেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। এসির পাওয়ার কমিয়ে একটা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল স্বর্গ। 30 মিনিট যুদ্ধ করেও চোখে ঘুম আনতে পারল না সে। ইদানিং মোহিতের বুকে না শুলে ঘুমিয়ে আসতে চায় না তার। মোহিত নামক অস্তিত্ব তার সকল অভ্যাস বদ অভ্যাসে পরিণত করেছে দিনে দিনে। আরও কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসল স্বর্গ। পিউকে ভালোভাবে পর্যবেক্ষণ করে শব্দ না করে বিছানা থেকে নেমে দাঁড়ালো। এরপর পা টিপে টিপে দরজার দিকে এগুতে লাগলো। আস্তে করে দরজা খুলে রুমের বাইরে এসে বাহির থেকে দরজা চাপিয়ে দিল। এদিকে নিজের প্রয়োজনীয় সকল কাজ গুছিয়ে ব্যাগ গুছাচ্ছে মোহিত। সকালে সে তার নিজের কোয়ার্টারে ফিরে যাবে। এখান থেকে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে তার। নাফিস মাহমুদ বা স্বর্গ কারো কাছেই এমন প্রশ্নের সম্মুখীন হতে চায় না মোহিত, যার উত্তর তার জানা নেই। নিজের বাসা থেকে যেই কাজ যত কমফোর্টলি করা যায়, অন্যের বাসা থেকে সেটা ততটাই আনইজি। মায়ের জন্য মোহিত এতদিন এখানে পড়েছিল। নামিরা ফিরে এলে মোহিত সবাইকে নিয়ে তার বাবার পুরাতন বাড়িটাতেই উঠবে। আবার একসাথে হেসে খেলে বাঁচবে তারা। এবার যে পথের কাটা হয়ে দাঁড়াবে তাকেই মূল সমেত উপড়ে ফেলবে মোহিত। যে গ্লানি এই 6 বছরে টেনেছে তারা প্রত্যেকে, তার আর পুনরাবৃত্তি হতে দেবে না সে কিছুতেই। দরজার সামনে কারো হাঁটার শব্দে সজাগ হলো মোহিত। মৃদু শব্দে নখ হতেই ঠোঁটে ফুটল প্রাপ্তির হাসি। দরজার ওপাশে কে আছে বুঝতে ন্যানো সেকেন্ড সময়ও লাগলো না তার। সহসাই রুমের লাইট নিভিয়ে খুট করে দরজা খুলে হ্যাচকা টানে কোলে তুলে ফেলল স্বর্গকে। আদুরে বিড়ালের নেই মোহিতের গলা জড়িয়ে ধরে থুতনিতে মুখ গুছল স্বর্গ। এরপর মোহিতের গলায় নাক ডুবিয়ে লম্বা এক নিঃশ্বাস নিল। মোহিতের গায়ের গন্ধে আপনা আপনি চোখ বন্ধ হয়ে এলো তার। এখন ভালো ঘুম হবে।
স্বর্গকে বিছানায় এনে বসিয়ে দিল মোহিত। তার চলে যাওয়ার কথা এখনো বলেনি স্বর্গকে। কিভাবে কথাটা শুরু করবে সেটাও জানে। মোহিত জানে চলে যাবার কথা শোনা মাত্রই মেয়েটা কষ্ট পেয়ে কেঁদে দিবে, কিন্তু মোহিতের যেতেই হবে। আরও দুটো পথের কাঁটা এখনো তুলতে বাকি আছে যে। নীরবতা ভেঙে আদুরে কণ্ঠে বলে উঠল মোহিত। তুমি না বলেছিলে আজকে আসবে না, পিউয়ের সাথে ঘুমাবে? ঠোঁট উল্টালো স্বর্গ। এই মানুষটার সামনে আসলে তার যত ধরনের বাচ্চামো আছে সব করতে ইচ্ছে করে। মোহিতের শার্টের বাটনে আঙ্গুল খুঁড়তে খুঁড়তে বলল, তোমাকে ছাড়া ঘুম আসছিল না জানো, 1 ঘন্টা ধরে এইভাবে চোখ বন্ধ করে রেখেছি আমি। বলেই হাত দিয়ে চোখ টিপে ধরে মোহিতকে দেখালো। মেয়েটির এমন কিউট ফেস দেখে ঠোঁট কামড়ে হেসে উঠল মোহিত। স্বর্গকে উদ্দেশ্য করে মোহিত বলল, চলো আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, ভোর হবার আগে চলে যাবে কেমন? বড় বড় চোখ মেলে 2 ঠোঁট ফুলিয়ে স্বর্গ জবাব দিল। ড্রিম লাইট চালিয়ে এসির পাওয়ার কমিয়ে কাঁথা জড়িয়ে স্বর্গকে বুকে টেনে শুয়ে পড়ল মোহিত। এই মুহূর্তে যেন তুলতুলে শরীরের এই উত্তাপটাই প্রয়োজন ছিল মোহিতের। মোহিতের পেশিবহুল হাতের নিচে গুটিসুটি মেরে মোহিতের বুকে চুপ করে শুয়ে শুয়ে এক শয়তানি ফন্দি আটল স্বর্গ। হঠাৎই মোহিতের বাইসেপ পেশিতে কামড়ে ধরল স্বর্গ। অকস্মাৎ আক্রমণে কোকিয়ে উঠল মোহিত। সর্বোচ্চ শক্তি দিয়ে কামড়ে ধরেছে স্বর্গ। ইদানিং নাকি মোহিতকে দেখলেই তার দাঁত কিরমির করে কামড়ানোর জন্য। দাঁত দিয়ে সবটা সহ্য করলো মোহিত। একদিকে মামাতো বোন, আবার প্রেমিকা, তার মধ্যে বউ। এমন বাম্পার অফার পেতে হলে অল্প একটু কষ্ট তো সহ্য করতেই হবে। কিছুক্ষণ বাদে মুখ সরিয়ে মোহিতের বুকে খাপটি মেরে রইল স্বর্গ। মোহিত নরম কণ্ঠে জানতে চাইল, মাংস খাওয়া শেষ মনা? স্বর্গ আস্তে করে বলল, স্বর্গকে একটু লজ্জা দিতে মোহিত আহ্লাদি স্বরে বলে উঠল, আমি তো সহ্য করে নিলাম, এখন আমি যদি খেতে শুরু করি তুই সহ্য করতে পারবে তো বউ? মোহিতের মধু মাখা স্বরে তনু মন জ্বলে উঠল স্বর্গের। লোকটা দিনে দিনে বদের হাড্ডিতে পরিণত হচ্ছে। কিন্তু যত যাই হোক, আজকে সে মোহিতের কাছে কিছুতেই ধরা দিবে না। হঠাৎই কথা ঘোরাতে বলে উঠল, বিলি কেটে দাও, ঘুম পেয়েছে। স্বর্গের ঘুম ঘুম কণ্ঠে বেসামাল হতে ইচ্ছে করছে মোহিতের, কিন্তু নিজেকে কন্ট্রোল করে স্বর্গকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিল। মোহিতের মনে হলো তার চলে যাবার ব্যাপারে স্বর্গকে এখন বলাটাই বুদ্ধিমানের কাজ হবে। কিছুক্ষণ ইতস্তত করে মোহিত বলে উঠল, একটা কথা ছিল। বলো শুনছি। আমি কাল ফিরে যাচ্ছি আমার কোয়ার্টারে। কথাটা শোনা মাত্র লাফ দিয়ে বসে গেল স্বর্গ। অবাক হয়ে জানতে চাইল, চলে যাচ্ছ মানে? স্বর্গের ডেসপারেট ভাব দেখে মোহিত স্বর্গকে কাছে টেনে নিজের কোলে বসালো। এরপর নিজের সাথে জড়িয়ে ধরে পিঠে হাত বুলাতে বুলাতে বলল, কিছু কাজ আছে, ওগুলো দ্রুত শেষ করে তোমাকে একবারে আমার কাছে নিয়ে যাব। মনে করো সেই কাজগুলোই দ্রুত শেষ করতে যাচ্ছি। মোহিত চলে যাবে ভাবতেই মন ভার হলো স্বর্গের। যেহেতু মোহিত বলেছে তার কাজ আছে, সেহেতু স্বর্গ কোনোভাবেই বাধা দিবে না মোহিতকে। আর মোহিত যেহেতু নিজে থেকে বলেনি কি কাজে যাচ্ছে, তাই স্বর্গ আগ বাড়িয়ে জিজ্ঞেস করে মোহিতকে বিব্রত করলো না। ভেজা কণ্ঠে মোহিতকে শক্ত করে জড়িয়ে ধরে অনুরোধ করে বলল, যেখানেই যাও আমার মোহিতকে অক্ষত অবস্থায় আমার কাছে ফেরত দিবে, প্রমিস? স্বর্গের কপালে অনেকগুলো চুমু খেয়ে মোহিত বলল, প্রমিস। পেরিয়ে গেছে 2 দিন। আশরাফ চৌধুরীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রিপোর্টার, জনগণ, ছোট বড় ইউটিউবার সবাই মিলে ভিড় করে আছে আশরাফ চৌধুরীর বাড়ির সামনে। একটা জলজান্ত মানুষ গায়েব হয়ে গেল নিমেষেই, কেউই টের পেল না। যত ধরনের যানবাহন আছে প্রত্যেকটা জায়গায় খোঁজ নেওয়া হলো। আশরাফ চৌধুরীর ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হলো, ধরিয়ে দিন। মোহিতের কপালে চিন্তার ভাঁজ পড়ল, গেল কোথায়? হঠাৎই মোহিত সৌম্যকে উদ্দেশ্য করে বলে উঠল, ক্যাপ্টেন চলো আহিয়ানকে দেখে আসি। বলেই বাঁকা হাসল মোহিত। ঢাকার নামি দামি একটি হোটেলের বিলাসবহুল কক্ষে 2 মেয়েকে নিয়ে ফুর্তিতে মেতেছে মন্ত্রী মোস্তাক আহমেদ। ফুর্তির সময় ফোন কলে ডিস্টার্ব করা একদম পছন্দ নয় তার। তার মতে যে ব্যক্তি প্রতিদিন নতুন দেহের স্বাদ না পেয়েছে তার জীবন বৃথা। মনের মধ্যে আফসোস নিয়ে মরার কোনো স্বাদ নেই তার। যতদিন বাঁচবে ফুর্তি করেই বাঁচবে। ক্ষমতা বড়ই ভয়ঙ্কর জিনিস। ক্ষমতা থাকলে টাকা থাকে, আর টাকা থাকলে বাঘের চোখও কেনা যায়। না হলে তার মতো এক বুড়ো চুষা আমের কাছে কচি হট মেয়েগুলো শয্যাসঙ্গী হতে কেন আসবে? নিজের ক্ষমতার দাপটে নিজেই হো হো করে হেসে উঠল। 2 মেয়ের বয়স 20 কি 22। খুবই ছোট ছোট পোশাকে মোস্তাক আহমেদের গায়ে পড়ে ঢলাঢলি করছে, আর মোস্তাক আবেশে চোখ বন্ধ করে সুরাপানে ব্যস্ত। হঠাৎই খুট করে দরজা খুলে গেল। ঘরে প্রবেশ করলো 3 জন উঁচু চওড়া কালো কাপড় পরিহিত আগন্তুক। হঠাৎ রুমের মধ্যে কারো আগমনে মেয়েগুলো দৌড়ে বিছানার সাদা চাদরে নিজেকে আবৃত করলো। হঠাৎই একজন কালো কাপড় পরিহিত লোক মেয়েগুলোর উদ্দেশ্যে গর্জে উঠে বলল, গেট আউট।
ভয়ে মেয়েগুলো দ্রুত প্রস্থান করলো। রুমে হঠাৎ কারো আগমনে ভরকে গেল মোস্তাক আহমেদ। মুহূর্তেই নিজেকে ধাতস্থ করে বালিশের নিচে রাখা রিভলভার বের করে যুবকগুলোর দিকে তাক করলো। রিভলভার ধরার স্টাইল দেখেই যুবকগুলো বুঝে গেল এই লোক কোনোদিন একটা গুলি তো দূরে থাক, ট্রিগারটাই চাপেনি। বন্দুক তাক করে মোস্তাক বলতে লাগলো, মুখে কাপড় খোল শুয়োরের বাচ্চারা, দেখি বুকের কত পাটা। বলা মাত্রই মুখের কাপড় খুলল তারা। তাদের চেহারা দেখেই মোস্তাক বলে উঠল, তুই বেঁচে আছিস? হাসল মুহিত। তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে উঠল, তুই কিসের মন্ত্রী? এত এত ঘটনা হয়ে যাচ্ছে আমাকে ঘিরে, তুই কিছুই জানিস না? মোস্তাক মুহিতের কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না। হঠাৎই মেজর আদ্রিয়ান জোরে এক খুশি বসিয়ে দিল মোস্তাকের পেটে। ঘুষি খেয়ে পেটের সব হাওয়া গালে জমা হলো। গাল ফুলিয়ে উপ শব্দ করে বসে পড়ল মোস্তাক। হাত থেকে ছিটকে পড়ল ভারী রিভলভার। ইন্টারকমে ফোন করার চেষ্টা করলো সে। সৌম্যের জন্য সেটাও পারল না। মুহিত গমগমে কণ্ঠে সৌম্যকে আদেশ দিল, ওকে বাথটাবে শুয়ে বেঁধে ফেলো। দুজন সেনা সদস্যের শক্তির সাথে টিকতে পারল না মোস্তাক। তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে বাথরুমের দিকে অগ্রসর হলো মেজর আদ্রিয়ান আর সৌম্য। মোস্তাক মুখে ঠাট বজায় রেখে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকলো। তোদের সব কয়টা চাকরি খেয়ে ফেলবো, দেখিস কার সাথে ভাঙা নিয়েছিস। বেঁচে থাকলে তবেই তো চাকরি খাবি, বলে উঠল আদ্রিয়ান। সেনা সদস্যদের এমন হেয়ালি কথা শুনে আগে হিতাহিত জ্ঞান হারালো মোস্তাক। বাথটাবের পাশে থাকা কাচের বডি ওয়াশের বোতল দিয়ে মোহিতের মাথায় বাড়ি বসিয়ে দিল। হাত দিয়ে নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে হাতের কবজি থেকে উপর পর্যন্ত কেটে রক্ত বেরিয়ে গেল মোহিতের। রাগে চক্ষু লাল হয়ে গেল মোহিতের। ভাঙা টুকরো কুড়িয়ে মোস্তাকের চোখ বরাবর বিধিয়ে দিতে উদ্যত হতেই চোখ খিচে বন্ধ করে ফেলল মোস্তাক। এইটুকু সাহস নিয়ে আমায় বাড়ি মেরেছিস? বলে হাহা করে হেসে উঠল মোহিত। মোস্তাকের গায়ে আগুন ধরে যাচ্ছে মোহিতের হাসিতে। নিজেকেই নিজে মনে মনে গালাগাল দিয়ে যাচ্ছে সিকিউরিটি ছাড়া কেন এসেছে সেটা ভেবে। সিকিউরিটির সাথে থাকলে মোহিতের 13টা বাজিয়ে ছেড়ে দিত আজকে সে। সামান্য মেজর হয়ে তাকে বাথটাবের সাথে বেঁধে ফেলে। হঠাৎ স্কচ টেপ আটকে দেয় মোস্তাকের মুখে মোহিত। এবার মোস্তাকের ভয় করতে শুরু করে। কি করতে চাইছে এই মেজর? মোহিত আগ্নেয় ঘিরে লাবার ন্যায় রক্ত চক্ষু নিয়ে মোস্তাকের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুই সেদিন আমার মাকে বাথটাবে চুবিয়ে দিয়েছিলি তাই না? কুকর্মের সকল স্মৃতি হাতড়ে মনে পড়ে যায় মোস্তাকের। 6 বছর আগে সেই ঘটনা। আশরাফ চৌধুরীর কথা মতো আদনান ও আসিফের বাড়িতে তারা হানা দেয়। ড্রয়িং রুমে বসেছিল আদনান ও আসিফ আর তার ছোট বাচ্চা ছেলেটা। তাদেরকে হত্যার সময় দোতলা থেকে আদনান ও আসিফের স্ত্রী দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে আর চিৎকার চেঁচামেচি করতে থাকে। সকলেই যখন বাপ ছেলেকে নিয়ে পড়ে আছে তখন মোস্তাক দৌড়ে গিয়ে খাপড়ে ধরে মিসেস তারিনের হাত, সপাটে গালে চড় মেরে সিঁড়িতে ফেলে দেয় তাকে। এরপর চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে দোতলায় নিয়ে গিয়ে কি করবে ভাবতে থাকে। হঠাৎই ওয়াশরুমের খোলা দরজা তার নজরে পড়ে। তৎক্ষণাৎ এক শয়তানি বুদ্ধি চাপে তার মাথায়। ওয়াশরুমে নিয়ে গিয়ে শাড়ির আঁচল দিয়ে শক্ত করে মিসেস তারিনের 2 হাত বেঁধে ফেলে। মহিলা অনেক কাকুতি মিনতি করছিল তার বাচ্চাটার জন্য, কিন্তু মোস্তাকের শক্তির সাথে কুলিয়ে উঠতে পারছিল না। মহিলার আর্তনাদে মোস্তাকের কান ধরে গেল। পকেট থেকে টেপ বের করে মুখে লাগিয়ে দিয়ে বাথটাবে ধাক্কা মারে। সিরামিকের শূন্য বাথটাবে চিত হয়ে পড়তেই মাথা ফেটে জ্ঞান হারিয়ে ফেলেন মিসেস তারিন। মোস্তাক দ্রুততার সহিত বাথটাবের কল চালু করে দিয়ে বেরিয়ে চলে আসে। মোস্তাকের ধ্যান ভাঙে পানি পড়ার শব্দে। ভয়ে চোখ বড় বড় হয়ে যায় মোস্তাকের। মুখে করে অনেক কিছু বলার চেষ্টা করে যাচ্ছে সে। হাত পা এমনভাবে বাঁধা হয়েছে ডাঙ্গায় তোলা মাছের মতো। মোস্তাক শুধু উল্টাপাল্টা করে যাচ্ছে, কিন্তু দাঁড়াতে পারছে না। টাকা ক্ষমতা কিছুই যেন আজ তার কাজে আসছে না। মোহিত বেদনা জড়িত কণ্ঠে বলতে থাকে, তোরা আমাদের পুরো পরিবার শেষ করে দিয়েছিস। আমার মাকে জিন্দা লাশ বানিয়ে রেখেছিস। ঠিক সময় আমরা না এলে মাও হয়তো বাবা